Okay. Assalamu alaikum. Guten Abend zusammen. Ich hoffe, es geht euch allen gut. আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, কাইন্ডলি একটু বলবেন যে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি আপু। আচ্ছা, শুনতে পাচ্ছেন। হুম। ওকে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে in der letzten Stunden oder letzten Klasse haben wir das deutsche Alphabet und die Aussprache gelernt. Das bedeutet, আমরা গত ক্লাসে জার্মান আলফাবেট এবং আলফাবেটের যে আউসপ্রাকে কিভাবে আমরা প্রোনাউন্সিয়েশন করব এই সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আহ, একটা নতুন টপিক, একটা গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। এবং গত ক্লাসে আমরা যা পড়েছি সেই টপিকটা আমরা আজকের ক্লাসের লাস্টে বা শেষে আবার একবার দেখব এবং সবাইকে প্রশ্ন ধরবো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের গত ক্লাসটা সবার হচ্ছে কোনো সমস্যা নেই। হ্যাঁ। So, আজকে আমরা এই যে heute werden wir etwas sehr wichtiges Thema lernen, die deutsche Satzstruktur und die Verbkonjugation. So, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জার্মান গ্রামার শিখবো আইস লেভেলের, সেটা হচ্ছে জার্মান বাক্য গঠন এবং ভার্ব কনজুগাসিয়ন। তো আমরা দুইটা গ্রামার টপিক আজকে, দুইটা বলতে জার্মান যে বাক্য গঠন, এই বাক্য গঠন যদি শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই ভার্ব কনজুগেশনটা প্রয়োজন। সো আমরা একটা গ্রামারই শিখবো, একটু ডিটেলসে শিখবো এবং ভালোভাবে শেখার চেষ্টা করব। তো আজকে ক্লাসটা যদি কেউ করেন তাহলে আমি আশা করব সে একটা বাক্য গঠন করতে পারবেন, আশা করি। আচ্ছা, তো এই জার্মান বাক্য গঠন জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে এই জিনিসটা আমরা কেন শিখবো বা কেন আমাদের দরকার। Warum ist die deutsche Satzstruktur so wichtig? মানে কেন জার্মান গঠনটা এত বেশি গুরুত্বপূর্ণ? আমি কেন বলছি বারবার যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক? এর কারণ হচ্ছে আমরা যদি একটা উম, ভাষা শিখতে চাই তাহলে একটা ভাষার কিন্তু মূল ভিত্তিটাই হচ্ছে জার্মান, মূল ভিত্তিটাই হচ্ছে বাক্য গঠন। তো সেম ভাবে জার্মান ভাষা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের যেরকম আউসফ্রাকে প্রয়োজন আছে, সেম ভাবে আমাদের কিন্তু একটা বাক্য গঠন জানাটাও প্রয়োজন আছে। আমরা যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোনটা কোথায় বসাবো এই জিনিসগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা কোনো একটা বাক্য গঠন করতে পারবো না। তো যার ফলে আমাদের কিন্তু বাক্য গঠনটা জানা খুবই প্রয়োজন। এবং আমরা যখন প্রশ্ন করব তখন আমরা কিভাবে বলবো, যখন আমরা একটা নর্মাল জাস্ট বলবো তখন আমরা কিভাবে বলবো, যখন আমরা আদেশ করব তখন কিভাবে বলবো, সবকিছু কিন্তু আমাদের জানতে হবে। তো এই যে আমরা যদি একটা সঠিক বাক্য গঠন না করতে পারি বা সঠিক বাক্য গঠন যদি না জানি তাহলে কিন্তু সঠিক বাক্য তৈরি করতে পারবো না। যে ohne richtige Satzstruktur kann man keine korrekten Sätze bilden. So, একটা সঠিক বাক্য গঠন ছাড়া সঠিক বাক্য তৈরি করতে পারবো না। তো আমাদের আগে গঠনটা জানতে হবে। তো জার্মান ভাষায় আমরা এই যে আহ, বাক্য যেরকম আমরা অ্যালফাবেট শিখেছি, সেম ভাবে আজকে আমরা শিখবো হচ্ছে জার্মান বাক্য গঠন। তো মূলত এই জার্মান বাক্য গঠন হচ্ছে চার প্রকার। জার্মান ভাষায়, জার্মান ভাষায়, জার্মান ল্যাঙ্গুয়েজে বাক্য গঠন হচ্ছে চার প্রকার। এই চার প্রকার কি কি এখানে আমরা দিয়েছি দেখেন। একটা হচ্ছে হাউপজার্স। হাউপজার্স বলতে আমরা বলতে পারি আউসজাগেসার্স, বা ইংলিশে যদি বলেন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্স। তো এই মেইন সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বলবো হাউপজার্স। ওরা আমরা বলতে পারি আউসজাগেসার্স, যেটা একটা পূর্ণাঙ্গ বাক্য হবে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রাগেজার্স। ফ্রাগেজার্স কোনগুলো? যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, কাউকে কোনো কিছু প্রশ্ন করি, সেগুলো হচ্ছে ফ্রাগেজার্স। সেগুলো হচ্ছে ফ্রাগেজার্স। এরপরে হচ্ছে ইম্পারেটিভ জার্স। ইম্পারেটিভ জার্সটা কি? ইম্পারেটিভ জার্সটা হচ্ছে যেগুলোতে আমরা কমান্ড করি, মানে আদেশ করি, অনুরোধ করি, নিষেধ করি। হ্যাঁ, এই যে বাক্যগুলো আছে, নির্দেশ দেই, তো এই বাক্যগুলোকে আমরা মূলত বলি ইম্পারেটিভ। আর জার্স, জার্সের মানে হচ্ছে সেন্টেন্স। তো এই জন্য আমরা লিখেছি ইম্পারেটিভ জার্স বা কমান্ড সেন্টেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে নেভেনজার্স। নেভেনজার্স হচ্ছে যেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেগুলোকে অন্য একটা সেন্টেন্সের উপর, মানে একটা হাউসজার্সের উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়। মানে একটা প্রধান বাক্য থাকবে, সেই বাক্যের একটা প্রধান বাক্য থাকবে, সেই বাক্যের আরো কিছু আহ বিশ্লেষণ বা ব্যাখ্যা, মানে ওই বাক্যের উপর ডিপেন্ড করে একটা ব্যাখ্যামূলক কোনো কিছু আমরা তৈরি করব, সেটা হচ্ছে নেভেঞ্জার্স। যেমন আমরা যদি বলি যে আমি
আমি আজকে পড়তে যাইনি। হ্যাঁ, আমি আজকে পড়তে যাইনি কারণ আমি অসুস্থ। এই যে আমি কেন পড়তে যাইনি এটাকে যে আমরা এক্সপ্লেন করলাম কারণ দিয়ে, সেটাই হচ্ছে নেবেনজার্স। যে একটা কথা, সেই কথাকে আরো একটু বিস্তারিতভাবে বলার জন্য আমরা নেবেনজার্সটা ব্যবহার করে থাকি। তো আমাদের এই আইন্স লেভেলে কিন্তু নেবেনজার্সের প্রয়োজন নাই। যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই, তাহলে আমরা এটাকে এখন একদম দেখবই না, যে ওটা ওর মতোই থাকুক, ওটা আমরা আসোয়ায় গিয়ে শিখবো। আচ্ছা, তাহলে আমাদের আইনসে কোনগুলো প্রয়োজন? আমাদের আইনসে প্রয়োজন হচ্ছে হাউবজার্স, ফ্রাগেজার্স এবং ইম্পারেটিভ জার্স। তো আমরা এই কিন্তু এই তিনটাই কিন্তু আমরা আইনসে পাবো। বাট আমরা কি একটা ক্লাসে তিনটা শিখতে পারবো? না। আমরা যদি একটা ক্লাসে তিনটা শিখি তাহলে কিন্তু আমাদের একটার সাথে আরেকটা কি হয়ে যাবে, গুলিয়ে যাবে, বা আমরা শিখতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, ছোট ছোট অংশে ভাগ করতে হবে। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস করব, যাতে একটা বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। তো আমাদের আজকে প্রথম ক্লাস এই জার্স স্ট্রাকচারের। তাহলে আমরা আজকে প্রথম দিন শিখবো এই যে হাউ অবজার্ভস, যে একটা মেইন বাক্য, একটা মেইন সেন্টেন্স, একটা আউজাকে জার্স আমরা কিভাবে মেক করব। একটা আউজাকে জার্স আমরা কিভাবে মেক করব, আজকে কিন্তু আমরা মূলত সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আহ, তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে ভাস ইজ টাইন হাউবজার্স, একটা হাউবজার্স কি, হাউবজার্স কাকে বলে? তো হাউবজার্স কি? হাউবজার্স হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য, আইন ফল স্ট্যান্ডিগার জার্স, যাকে আমরা বলবো হাউবজার্স, যাকে আমরা বলবো হাউবজার্স। আচ্ছা, আমরা একটু দেখি যে হাউবজার্স কিভাবে তৈরি করা হয়। হাউবজার্স মূলত আমরা দুই ভাবে তৈরি করতে পারবো। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফরম্যাটে, অথবা আমরা অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট এই ফরম্যাটে। অর্থাৎ আমরা কিন্তু এই দুই ফরম্যাট ব্যবহার করে একটা হাউবজার্স তৈরি করতে পারি। তাহলে একটা হাউবজার্স আমরা কয় ভাবে তৈরি করতে পারবো, একজন একটু একটু বলেন তো, মাইক অন করে, যে কেউ। কিভাবে? দুই ভাবে কিন্তু আমরা একটা হাউবজার্স তৈরি করতে পারবো। তো এই যে হাউবজার্স আমরা তৈরি করব দুইটা ফরম্যাটে, এটাকে মাথায় রাখবেন, এসভিও, ইংলিশে মাথায় রাখবেন, হ্যাঁ, এসভিও ফরম্যাট অথবা ওভিএস ফরম্যাট। এই দুই ফরম্যাটে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারবো। যা আমরা সাবজেক্টকে প্রথমে দিতে পারি, অথবা অবজেক্টকে প্রথমে দিয়ে ভার্ব দেন সাবজেক্ট বসাতে পারি, অথবা আমরা সাবজেক্টকে প্রথমে দিব, ভার্ব বসাবো, দেন আমরা অবজেক্ট বসাবো। এটা পুরোটাই ডিপেন্ড করবে আমাদের উপর, যে আমরা কি বসাবো। আচ্ছা, অনেকে জয়েন হতে পারছে না। এক মোমেন্ট বিটে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে যেটা জানলাম সেটা হচ্ছে আমরা একটা বাক্য গঠন করতে পারি চার ভাবে। সে চার ভাবে কি কি? একটা হচ্ছে হাউবজার্স, ফ্রাগেজার্স, ইম্পারেটিভজার্স, নেভেনজার্স। আচ্ছা, এরপরে আমরা আজকের ক্লাসে শিখতেছি হচ্ছে হাউবজার্স। এই হাউবজার্সটা হচ্ছে দুই ভাবে আমরা গঠন করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফরম্যাটে, অথবা অবজেক্ট ভার্ব সাবজেক্ট ফরম্যাটে। কিন্তু আমরা কিন্তু আজকে, বা আমরা কিন্তু এ অন লেভেলে বা আইন্স লেভেলে আমরা ওভিএস ফরম্যাটটাকে স্কিপ করি নর্মালি। হ্যাঁ, শিখি একদম লাস্টের দিকে, যখন আমরা টাইম রিলেটেড ভোকাবগুলো জানবো, যখন আমরা আহ, একটু অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা আসলে ওভিএস ফরম্যাটটাকে ইউজ করব। বাট আমরা যেহেতু এখন একদম বিগিনিং লেভেলে আছি, একদম শুরুতে আছি, তো আমরা ট্রাই করব আমরা এসভিও পদ্ধতিটাই অনুসরণ করার, এবং এটা খুবই সহজ একটা পদ্ধতি। তো একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যে একটা জার্মান বাক্য গঠন করতে, যদি সেটা একটা প্রধান বাক্য হয়, বা যদি সেটা একটা আউজাগে জার্স হয়, তাহলে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে। তাহলে একটা হাউবজার্স গঠনের ক্ষেত্রে ভার্বের পজিশন কি হবে, পজিশন কি হবে বলেন তো? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন হবে। তাহলে একটা আউসজাগেসার্সের ক্ষেত্রে আমরা ভার্বকে কিন্তু অবশ্যই অবশ্যই সোয়াইটে স্টেলে, মানে দ্বিতীয় স্থানে রাখবো। সো যদি কেউ প্রশ্ন করে ভো স্টেট দাস ভার্ব ইন হাউবজার্স,
অ্যান্সার হবে আনসোয়াইটার স্টেলে, দ্বিতীয় পজিশন, দ্বিতীয় স্থানে আমরা কিন্তু United একটা States. ভার্ব বসাবো। ইয়া, তাহলে আপনারা এটাকে খাতায় সুন্দর করে নোট করবেন, যেটা আপনাদের হচ্ছে মেইন খাতা হবে, যেখানে আপনারা আজ থেকে গ্রামার টপিকগুলো নোট করা শুরু করবেন। সে খাতায় সুন্দর করে নোট করেন যে সেন্টেন্স স্ট্রাকচার, হাউবজার্সের সেন্টেন্স স্ট্রাকচার দুই ভাবে হতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা অবজেক্ট ভার্ব সাবজেক্ট। এবং নিচে লিখবেন যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা অবজেক্ট ভার্ব সাবজেক্ট যেটাই হোক না কেন, ভার্বের পজিশন কিন্তু সোয়াইটে পজিশন, মানে দ্বিতীয় পজিশন। ভার্বের পজিশন কিন্তু কি হচ্ছে, দ্বিতীয় পজিশন হচ্ছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা বাক্য গঠন করার ক্ষেত্রে ভার্বকে অবশ্যই সেকেন্ড পজিশনে বসাতে হবে। লিখে ফেলেন যে একটা বাক্য ম্যাম, গঠনের ক্ষেত্রে। জি বলেন। অবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট এটা উল্টো হয়ে যায় না, না, মানে যখন বাক্যটা? আমরা টাইম রিলেটেড, যেমন ধরেন আম আবেন্ড আম মর্গ্যান, এই যে আমরা সকাল বিকাল বলি, হ্যাঁ, সে সকল ক্ষেত্রে আমরা যখন টাইম রিলেটেড শব্দগুলোকে ব্যবহার করব তখন আমি আম মর্গ্যানটাকে আগে বলবো, দেন ভার্ব বলবো, দেন সাবজেক্ট বলবো। সেটা উল্টো হয় না, বরঞ্চ অ্যাডভান্স লেভেলে গেলে আপনার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হবে। বাট এখন যেহেতু আমরা শুরুতে আছি, আমরা অত বেশি ভোকাবুলারি জানি না, যার কারণে আমরা এসভিও পদ্ধতিটাকেই মাথায় নিব এবং এটাকেই শিখবো এখন। ওকে, সবাইকে খাতায় নোট করেছি আমরা, একটু জানাবেন। জি। জি ম্যাম। ওকে, ধন্যবাদ। আরেকটা বিষয়, ছোট্ট করে আরেকটা বিষয় লেখেন, সেটা হচ্ছে যে সাবজেক্টের পজিশন লেখেন, যে সাবজেক্টের পজিশন ভার্বের আগে অথবা পরে হবে, অবশ্যই লিখবেন, মাস্ট। ঠিক আছে, সাবজেক্টের পজিশন ভার্বের আগে অথবা পরে হবে, সাবজেক্ট ছাড়া কখনো ভার্ব বসবে না, এটাও কিন্তু একটা বিষয়। আরেকটা জিনিস লিখবেন যে তার মানে সাবজেক্টের পজিশন কয়টা, দুইটা, একটা হচ্ছে প্রথম পজিশন অথবা থার্ড পজিশন, তাই না? প্রথম অথবা তৃতীয়, সাবজেক্ট পজিশন দুইটা, হয় সে প্রথম পজিশনে বসবে, আর নয় সে কোথায় বসবে, তৃতীয় পজিশনে বসবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে সাবজেক্ট পজিশন দুইটা হতে পারে, প্রথম এবং তৃতীয়, কিন্তু ভার্বের পজিশন একটাই, সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে। ভার্ব সব সময় একটা আউজারসের ক্ষেত্রে ভার্ব সব সময় সেকেন্ড পজিশনে বসবে। ঠিক আছে, ভার্ব সব সময় সেকেন্ড পজিশনে বসবে। এবং হাউবজার্স এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো সেন্টেন্স লাগে না, এটা নিজেই একটা পূর্ণাঙ্গ বাক্য। হাউবজার্স মানে কি, একটা পূর্ণাঙ্গ বাক্য। ঠিক আছে, নিজে নিজে এ করবে। তো এই তাহলে আমরা ম্যাম যদি জি বলেন। হুম, পজিশন বুঝি নাই। মানে কি যেন একটা বললেন লিখতে, সাবজেক্টের পজিশন কোথায় হয়? হ্যাঁ, অনেকের সাবজেক্টের পর। পজিশন দুইটা হবে, একটা হচ্ছে ভার্বের আগে অথবা ভার্বের পরে। তার মানে ভার্বের সাথেই কিন্তু থাকবে, দেখেন, সে যদি জি ভার্বের আগে বসে তাহলে প্রথম পজিশনে বসতেছে, দেন ভার্ব বসতেছে। কিন্তু যদি অবজেক্ট প্রথমে বসে তাহলে ভার্ব সেকেন্ডে বসতেছে, থার্ড পজিশনটা কিন্তু অবশ্যই সাবজেক্টকেই বসাতে হবে। ঠিক আছে, ওকে। সাবজেক্ট কিন্তু মাস্ট থাকতে হবে। তাহলে সাবজেক্টের পজিশন আমরা দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে পজিশন আইন্স আর একটা হচ্ছে পজিশন ড্রাই। আমরা যদি এরকম করতাম যে প্রথমে আমি লিখলাম অবজেক্ট, দেন ভার্ব লিখছি, এরপর আমরা বাকি আরো যে অংশটুকু থাকে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, প্রিপজিশন আছে, সেগুলো বসাচ্ছি, দেন লাস্টে সাবজেক্ট বসাচ্ছি, তাহলে কিন্তু এটা ভুল হবে। সাবজেক্টকে অবশ্যই ভার্বের সাথে রাখতে হবে, বুঝছেন? জি। ওকে। আচ্ছা, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই অবশ্যই বলবেন যে আপু আমি বুঝতে পারছি না, বা এখানে আর একটু আমাকে ডিটেলসে বুঝায় দেন। ওকে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচারে সাবজেক্ট এবং ভার্ব মাস্ট লাগবে, অবজেক্ট না থাকলেও কিন্তু আমরা একটা মেইন ভার্ব বলতে পারি, বাট আমাদের সাবজেক্ট এবং ভার্ব কিন্তু মাস্ট লাগবেই। এবং সাবজেক্টের পজিশন দুইটা হতে পারে, সে ভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, তার মানে ভার্বের আগে পরে অর্থাৎ প্রথম এবং তৃতীয় পজিশনে সাবজেক্ট বসবে। এবং সেকেন্ড পজিশনে, এটা একদম মানে ও মনে করেন এর হচ্ছে দলিল করে নেয়, হ্যাঁ, ও লিখে নিচ্ছে সেকেন্ড পজিশন, যে আমি সেকেন্ড পজিশন, এটা আমার নিজের। তো ওখান থেকে কখনোই নড়বে না, সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে। Das Verb steht immer an zweiter Stelle. ভার্ব সব সময় দ্বিতীয় পজিশনে থাকবে। ওকে, তাহলে আর একটা জিনিস লিখে নেন স্টার দিয়ে, সেটা হচ্ছে যে এই যে ভার্বটা বসবে, সেকেন্ড পজিশনের যে ভার্বটা বসবে, এই ভার্বটাকে অবশ্যই অবশ্যই আমাদের সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করে বসাতে হবে। সুন্দর করে লিখে ফেলেন যে সেকেন্ড পজিশনের যে ভার্বটা থাকবে, এই ভার্বকে আমাদের অবশ্যই কনজুগেশন করে বসাতে হবে।
সেকেন্ড পজিশনের ভার্বকে অবশ্যই কি করতে হবে, কনজুগেশন করে বসাতে হবে। বিশ্লেষণ করে বসাতে হবে। জি জি। ভার্বকে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী, এই কথাটা কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করে বসাতে হবে। সাবজেক্ট অনুযায়ী কনজুগাসিয়ন করে বসাতে হবে। কনজুগাসিয়ন। কনজুগাসিয়ন, কন ও আর সিয়ন, ঠিক আছে, কনজুগাসিয়ন করে বসাতে হবে। আমরা কি সবাই লিখে ফেলেছি? জি ম্যাম। ওকে, বাকিরা? জি। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, সাবজেক্টের পজিশন জানলাম, ভার্বের পজিশন জানলাম, এরপর আমরা জানলাম যে যখন আমরা বাক্যটা গঠন করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করতে হবে। তাহলে আমাদের এখন সাবজেক্টগুলোকে চিনতে হবে না? যদি জি। আমরা সাবজেক্ট না চিনি তাহলে তো আমরা ভার্ব বুঝতে পারবো না, তাই না? তাহলে আমরা সাবজেক্ট কিভাবে চিনবো, একটা বাক্যে সাবজেক্ট কিভাবে চিনবো? তো সাবজেক্ট আসলে কি? দ্য সাবজেক্ট ইজ দি পারসন ওটা যাকে দি অ্যাডভার্স টু, মানে সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি বা সেই বস্তু যে কাজটা কি করতেছে, যে কাজটা করতেছে বা যে যে কাজটি করছে, সেটাই কিন্তু সাবজেক্ট। তো কে বা কি দিয়ে প্রশ্ন করি সেটা আমরা পরবর্তীতে শিখবো, বাট আজকে আমরা বেসিক, যেহেতু আমরা এখনো ডিটেলসে যাই নাই, তো আমরা বেসিক ভাবে সহজ ভাবে কিভাবে জানবো যে কোনগুলা হচ্ছে সাবজেক্ট। দেখেন খুব সুন্দর করে আমরা এখানে দিয়েছি, এগুলো হচ্ছে প্রোনোমেন, এগুলো কিন্তু নোমেন না। অর্থাৎ নোমেনের পরিবর্তে যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলি, প্রোনোমেন। মানে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করি সেগুলো কি, প্রোনাউন না? আর জি। নাউনকে জার্মানে বলা হয় নোমেন, নাউনকে জার্মানে বলা হয় নোমেন। এই যে আমরা ইংলিশে যে বলি নাউন, এই নাউনকে কিন্তু জার্মান ভাষায় বলা হয় নোমেন। তাহলে আর প্রোনাউন যেটা আমরা জানি ইংলিশে, এটাকে বলা হয় প্রোনোমেন, প্রোনোমেন। ওকে, প্রোনোমেন। তো আমরা এই যে এই সকল প্রোনোমেন এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়া এছাড়া কোনগুলো হবে? এছাড়া কারো নাম সাবজেক্ট হতে পারে। এবং আমরা যে পিডিএফ গুলো আপনাদেরকে দিব, ভোকাবুলারি পিডিএফ, সেই জায়গাতে দেখবেন দেয়ার দি দাস দিয়ে কিছু নোমেন আছে। ঠিক আছে, আমরা একটু পিডিএফ যদি একটু বের করি, এটা একটা পিডিএফ। এই পিডিএফটা একটু যদি স্ক্রল করি দেখেন একটা দাস ডয়েস ডাস কুর্স প্লাকার্ড, কোর্সের পোস্টার, এটা কিন্তু সাবজেক্ট হতে পারে। এটা একটা কি, নাউন। এটা হচ্ছে নাউন। আচ্ছা, আমরা নাউন চেনার উপায় দেখি আগে। প্রথম, নাউন আমরা কিভাবে চিনবো? নাউন, দুইটা কথা মাথায় রাখবেন। একটা হচ্ছে পিডিএফ, পিডিএফ থেকে মনে রাখার উপায় বলতেছি আমি, যে পিডিএফ এ দেখবেন যে যেগুলোর আগে দেয়ার দি দাস আছে, দেয়ার দি দাস আছে, আমি একটু লিখেই দিই, হ্যাঁ, আপনারাও খাতায় লিখেন, বুঝছেন? যে পিডিএফ এ, পিডিএফ এ যেগুলির আগে দেয়ার দি দাস আছে এবং প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে লেখা, সেটাই নাউন, নোমেন। সেটাই নাউন বা noun। আমরা তাহলে আজ থেকে কি কোনো ভুল করব? আমরা কি নাউন কি চিনতে আমাদের অসুবিধা হবে? এটা শুধু আমাদের পিডিএফ এ না, আমরা যে কোনো বই, যে কোনো বইয়ে যদি দেখেন বড় হাতের অক্ষর আছে এবং এর সামনে দেয়ার দি দাস আছে, গ্রোসার বুকের কথা বলতেছি কিন্তু, তাহলে কিন্তু চোখ বন্ধ করে সেটা হচ্ছে নোমেন বলে দিবেন। আরেকটা বিষয় লিখেন, যে নোমেন বাক্যের যেখানেই বসুক না কেন, হ্যাঁ, নোমেন সব সময়, অলওয়েজ, ঠিক আছে, নোমেন সব সময় বড় হাতের অক্ষরে লিখতে হবে। নোমেন সবসময় কি করতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে আমরা কি আজ থেকে নোমেনটা চিনতে পারবো, বলেন তো? জি ম্যাম।
ইনশাল্লাহ আমরা কিন্তু নোমেন চিনতে পারবো। আচ্ছা, আমরা কি সবাই লিখেছি এই কয়েকটা? ম্যাম, আমার লিখতেছি। একটা কোশ্চেন ছিল আর কি। জি জি, মানে অবশ্যই। ওই ওই কোশ্চেনটা হচ্ছে মানে আমাদের পরীক্ষায় মানে A1 পরীক্ষায় মানে আমাদের কি কি কোশ্চেন বা কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, ওইটা যদি একটু ডিসকাস করতেন তাহলে হয়তো মানে আমরা মানে বুঝতে পারতাম আর কি যে মানে প্যাটার্নটা আচ্ছা, এই আমাদের এই এই এক্সাম প্যাটার্নটা কেমন হবে এটা বুঝতে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শেষ করে একদম লাস্টে, হ্যাঁ, এই যে গ্রামার টপিকটা শেষ হওয়ার পরে লাস্টে আমরা একটু এক্সাম নিয়ে আলোচনা করবো যে আমাদের এই এক্সামটা কি রকম হবে। ঠিক আছে? কারণ আমরা যদি এখান থেকে আবার এক্সামে যাই তাহলে কিন্তু টপিকটা দুইটা হয়ে গেল, এবং এই টপিক শেষ না করে আমরা অন্য টপিকে গেলাম, বিষয়টা কিন্তু একটা গোজা খিচুড়ি হয়ে যাবে। বুঝেন না? যোগা খিচুড়ি। ওই যেটাই হোক ওটাই। আচ্ছা, আমরা এটা শেষ করি, কি বলেন? জি। যে এটা কিন্তু আমরা শেষ করি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানলাম যে একটা নোমেন কিভাবে চিনবো। তাহলে এই যে নোমেন গুলো আছে, এগুলা ব্যতীতও এগুলা ব্যতীত আমাদের কিন্তু প্রোনোমেনও সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে নোমেন অথবা প্রোনোমেন কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে আমরা নোমেন গুলোকে তো পিডিএফ থেকে চিনতে পারবো। তাহলে প্রোনোমেন গুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। প্রোনোমেন কোনগুলা? যেগুলো নাউনের পরিবর্তে অর্থাৎ নোমেনের পরিবর্তে আমরা ব্যবহার করি, সেগুলোই কিন্তু প্রোনোমেন। এবং সেগুলো কোনগুলা? সেগুলো হচ্ছে, যেমন দেখেন, আমি আমি যে কথাটা বলতেছি, আমার নামের পরিবর্তে আমি যদি বলি আমি, তাহলে কিন্তু আমি বলবো হচ্ছে ইস। ইস মানে হচ্ছে আমি। তুমি তুমির পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ডু। ডু মানে হচ্ছে তুমি। ইয়ার ইয়ার হচ্ছে ছেলে, মানে পুরুষবাচক সে। পুরুষবাচক সে এটাকে কিভাবে বোঝায়? আচ্ছা, দেখেন মাহবুব ভাইয়া আছে, হ্যাঁ, তো আমি মাহবুব ভাইয়ার নাম না বলে আমি মাহবুব ভাইয়াকে প্রোনোমেনের সাপেক্ষে বোঝাতে চাইবো যে মাহবুব ভাইয়া, আমি ধরেন বলতেছি মাহবুব মাহবুব ভাইয়া জার্মান শিখে। এটা না বলে আমি বললাম যে সে জার্মান শিখে, তখন কিন্তু আমি ব্যবহার করব এর এর ল্যান্ড টয়েজ। আবার আমি মাহবুব ভাইয়া না বইলা আমি বলবো হচ্ছে রোশনি আপু জার্মান শিখে, তখন কিন্তু রোশনি আপুর পরিবর্তে আমি ব্যবহার করব জি। জি হচ্ছে স্ত্রীবাচক, ঠিক আছে, স্ত্রীবাচক সে। তাহলে আমরা মাহবুব ভাইয়ের পরিবর্তে কি ব্যবহার করব? এর ব্যবহার করব, কারণ এটা হচ্ছে পুরুষবাচক সে বা তিনি। বুঝাতে কিন্তু আমরা এয়ার ব্যবহার করব, এয়ার। আর যদি রোশনি আপু হয় তাহলে আমরা কি ব্যবহার করব? জি ব্যবহার করব, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব জি। ছেলেদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এয়ার ব্যবহার করব। ঠিক আছে? এরপরে যদি বস্তুবাচক হয়, বস্তুবাচক যদি হয় মানে অর্থাৎ যেগুলোর আর্টিকেল দাস, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এস। এখানেও একটা বিষয় আছে, সেটাও আমরা একটু পড়ি। আসলে একটা পড়ার ভিতরে অনেক কিছু চলে আসে, হ্যাঁ। আমরা জার্মানে, যদি এটা আজকে টপিক না, তারপর আপনাদের বোঝার সুবিধাতে আমি একদম আলোচনায় করে যাই। তিনটা আর্টিকেল আছে, একটা হচ্ছে দেয়ার, একটা হচ্ছে দি, আর একটা হচ্ছে দাস। ঠিক আছে? এখন এই দিয়ার দিয়ে বোঝায় হচ্ছে পুরুষবাচক, মানে হচ্ছে ওই যে ইয়ার আছে না, ওই ইয়ারটাকে বোঝায়। দি দিয়ে বোঝায় হচ্ছে মহিলাবাচক, ওই যে জি, ছোট জি সেটা। এরপর হচ্ছে দাস দিয়ে বোঝা হচ্ছে এস, মানে হচ্ছে বস্তুবাচক। তার মানে আমরা এই এই যে মাথায় রাখলাম যে এর, আচ্ছা, পুরুষবাচক, এটা হচ্ছে মহিলাবাচক, আর এটা হচ্ছে বস্তুবাচক। নৈট্রন। তার মানে তার মানে আমরা যে সকল নোমেনের আর্টিকেল দেয়ার হবে, ঠিক আছে, যে সকল নোমেনের আর্টিকেল দেয়ার হবে, ওই সকল নোমেনের পরিবর্তে যদি আমরা প্রোনোমেন ব্যবহার করতে চাই, তাহলে আমরা কি বসাবো বলেন তো? ইয়ার। ইয়ার। ইয়ার বসাবো, ইয়ার বসাবো। আর যে সকল নোমেনের আর্টিকেল দি, সে সকল নোমেনের পরিবর্তে যদি আমরা প্রোনোমেন ইউজ করতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? জি। জি। জি ব্যবহার জি। করব। এবং যে সকল নোমেনের আর্টিকেল দাস, ওগুলোর পরিবর্তে যদি আমরা কিছু ব্যবহার করতে চাই প্রোনোমেন, তাহলে আমরা ব্যবহার করব এস। এস। আমরা কি বুঝতে পেরেছি টপিকটা? জি। ছিলেন। প্রোনোমেনটা জি জি। নোমেনের পরিবর্তে কিভাবে ব্যবহার করব। এখন আপনাদের মনে হতে পারে আমি মাহবুব ভাইয়ের পরিবর্তে কেন এর বসালাম। মাহবুব ভাইয়া কিন্তু একটা কি ছেলে, আর ছেলেদের আর্টিকেল হচ্ছে দেয়ার। তাহলে ছেলেদের আর্টিকেল যেহেতু দেয়ার, তাহলে দিয়ারের জন্য আমরা প্রোনোমেন কি ব্যবহার করি? ইয়ার। যার কারণে আমি কিন্তু ইয়ার বলছি। সেম ভাবে আহ রোশনি আপুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে জি, কারণ মেয়েদের আর্টিকেল কি? দি।
আর দির জন্য আমরা প্রোনোমেন কি ব্যবহার করি? জি। যার কারণে কিন্তু আমরা জি বলেছিলাম। বুঝতে পেরেছি? জি। ওকে। আচ্ছা। ওকে। তাহলে এই যে এস, এস হচ্ছে বস্তুবাচক, ইহা বা এটা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি, বা বস্তুবাচক সে যদি কখনো হয় তাহলে। এরপরে তাহলে ভিআর। জি বলেন। আচ্ছা, ভিআর, ভিআর মানে হচ্ছে আমরা। ইয়ার, ইয়ার মানে হচ্ছে তোমরা বা তোরা, তোমরা বা তোরা। জি, এটা হচ্ছে বড় জি, বুঝছেন? এই জিটা সব সময় বাক্যের যেখানেই বসান না কেন এই এসটাকে বড় হাতের লিখবেন। এটা হচ্ছে ফর্মাল জি বা বড় জি, যেটা দিয়ে আমরা মিন করি আপনি বা আপনারা, প্লুরাল হলে আপনারা আর সিঙ্গুলার হলে আপনি ব্যবহার করি আমরা। আর একটা জি, এটা কিন্তু ছোট হাতেরই জি, মানে তারা, তারার জি। মানে এই জি দিয়ে আমরা দে বোঝাই, মানে তারা, তারা। ঠিক আছে, তারা, তারা বোঝাতেও আমরা জি ব্যবহার করি। এখন প্রশ্ন হতে পারে, আপু এখানে তো তিনটা জি দেখতে পাচ্ছি, কখন কি বুঝবো? তো এটা আসলে কনটেক্সের উপর ডিপেন্ড করবে। আপনি অবশ্যই কোনো কথা লিখতে গেলে আগে পরে কিছু একটা লিখবেন, ওই কনটেক্সট অনুযায়ী আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে আপনি কোন জিটাকে মিন করতেছেন। মহিলা জি হইলে আপনি এই জিটা ব্যবহার করবেন, ভার্ব কনজুগেশন দেখে বুঝতে পারবো আমরা। আর তারার জি হলে এইটা ব্যবহার করবেন, ভার্ব কনজুগেশনের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যেটা কোন জি ব্যবহার করছেন। এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো হচ্ছে বড় হাতের অক্ষরে লিখবেন, শেষে বা মাঝখানে যেখানেই বসান না কেন, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কখন আপনি কোনটা বসাচ্ছেন বা কোনটা ব্যবহার করছেন। আচ্ছা, আমরা এটাকে আর একটু ডিটেলসে যাওয়ার আগে আমরা আগে ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করব। আমি প্রত্যেককে 2 মিনিট টাইম দিব, আপনারা এটা খাতায় নোট করবেন। খাতায় নোট করবেন, খাতা তো অলরেডি মনে হয় নোট করে ফেলেছেন। এটাকে মুখস্থ করবেন যে ইস মানে আমি, ডু মানে তুমি বা তুই, এর মানে সে, জি মানে সে মহিলা, মহিলাবাচক, এস মানে ইহা বা এটা, ভিয়া মানে আমরা, ইয়া মানে তোমরা, জি ফর্মাল জি বা বড় জি মানে হচ্ছে আপনি বা আপনারা, আর জি ছোট জি বা শুধু জি সেটা মানে হচ্ছে তারা। ঠিক আছে, 2 মিনিট, 8টা 5 বাজে, 8টা 7, 2 মিনিটে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে যাওয়ার পরে একটু হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ? জাস্ট 2 মিনিট, হ্যাঁ? ক্লাসের পড়াটা আমরা ক্লাসে পড়বো। ম্যাম, ভিআর এর ক্ষেত্রে কোন আর্টিকেলটা বসবে? ভিআর বা ছোট ভিআর, জি, এটা আছে, না এটার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কোনটা কোন আর্টিকেল আর্টিকেল? ডিপেন্ড, এগুলোর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ডিপেন্ড করতেছে না। কেন করতেছে না দেখেন, আমরা যখন আমরা বলতেছি, তাহলে আমরা কি একজনকে নিয়ে হচ্ছে? বলেন তো। একজনকে নিয়ে কিন্তু হচ্ছে না। আমি যখন বলবো আমি, এবং আমি একজন নাম বলতেছি, যেমন এখানে একটা আপু আছে, কি নাম, আচ্ছা যেমন নাফিসা আপু আছে, তো আমি বলতেছি যে আমি এবং নাফিসা বাজারে যাই। তার মানে আলটিমেটলি কথাটা কি হচ্ছে, যে আমরা বাজারে যাই। যদি আমি আপনাকে আমি আপনাকে ধরেন গল্প করতেছি যে আমরা বাজারে গিয়েছিলাম, তাহলে আমরার ভিতরে কয়জন আছে? 2জন আছে না? বলেন তো, হ্যাঁ, 2জন আছে এটা তো কিনা? বুঝি। 2জন আছে, তার মানে হ্যাঁ, একটা হ্যাঁ, হচ্ছে আমি, বুঝি। আমি হচ্ছে ইস, আর আরেকটা হচ্ছে কি, আহ, নামই বলে গেলাম। আচ্ছা, আপুর নাম নাফিসা, তো নাফিসা, নাফিসার আর্টিকেল কি? দি। বা হ্যাঁ, নাফিসা, নাফিসাকে জি। আমরা বলতে পারি জি। তাহলে জি এবং ইস দুইটা কিন্তু একসাথে বসে হয়ে গেছে কি আমরা, ভিআর হয়ে গেছে। তো তখন কিন্তু ওইটা মিন করবে। আর সিঙ্গুলার ফর্মে আমরা তো বুঝতেছি যে যখন দেয়ার থাকবে তো দেয়ারের পরিবর্তে আমরা এর ব্যবহার করব, যখন জি থাকবে তখন সি ব্যবহার করব, যখন দাস থাকবে তখন এস ব্যবহার করব। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল হবে না, এগুলো তো ওখান থেকে আসতেছে। বুঝছি, ইংলিশে তো ম্যাম আপনার এই ডি আছে, তারপরে এ এন আছে, ওইরকম হ্যাঁ, ওইরকমই তো মনে হয় নাকি? ডি। জি ওরকমই, বাট ইংলিশের যে দিটা, হ্যাঁ, দি, এই দিটাই হচ্ছে এখানে আমরা যেটা বললাম দি আর দি দাস, তিনটার মিনিংই কিন্তু এই দি, মানে কোনো টি বোঝাই আমরা, টি বোঝাই। এটা হচ্ছে বেস্ট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। আর এ এন যেটা, ওটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, ওটা আলাদা টপিক। ওকে, আমাদের ভিতর কি কারো এটা মুখস্থ হয়েছে? জি ম্যাম। Okay. আচ্ছা, সবার দেখি কয়জনের হয়েছে, একটু হ্যান্ড রাইজ করুন তো, কয়জনের হয়েছে দেখি তো। ওকে, সাগর ভাই হয়েছে, নাফিসাপুর হয়েছে। আচ্ছা, বাকিরাও দেখেন ক্লাসে একটু সিরিয়াস থাকেন, বুঝছেন? ক্লাসে সিরিয়াস থাকলে ক্লাসের পড়াটা বাসায় করতে হবে না, বাসায় জাস্ট হোমওয়ার্ক করবেন।
ওকে, আমরা সবাই খাতায় নোট করেছি না? খাতা দেখে আপনারা পড়তে থাকেন, আমরা আপুদেরকে একটু ধরি, হ্যাঁ আপু ভাইয়াকে একটু ধরি। আমরা একটু অন্য পেজে চলে গেলাম, সেটা হচ্ছে এখানে চলে আসলাম। ওকে, নাফিসা আপু বলেন তো যে আমি, আমির জার্মান কি? আমি যেমন হচ্ছে ইস। ইস। ওকে, ইস মানে কিন্তু হচ্ছে আমি। ওকে, ইস। আচ্ছা, এরপর তুমির জার্মান কি? ডু। টু। ওকে, আমরার জার্মান কি? ভিয়ার। ভিয়া মানে হচ্ছে আমরা। আর যদি আমি আপনি বলি তখন আপনি কি বলবেন? আপনি বললে ফর্মাল জি হবে। ফর্মাল জি বা বড় জি যেটা, হ্যাঁ। ডাইকেশন। সুন্দর হয়েছে। আচ্ছা, সাগর ভাই বলেন তো সে, বাট হচ্ছে সেটা পুরুষবাচক, হ্যাঁ, তখন আপনি কি বসাবেন? এর। এয়ার। এয়ার। ঠিক আছে, এয়ার। ওকে, এর। সে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে বস্তুবাচক, ইহা বা এটা, তখন এস। এস বসাবেন। আচ্ছা, আর তোমরা বা তোরা বোঝাতে গেলে ইয়ার। 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 ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার। এয়ার, এটা হচ্ছে ইয়ার, ইয়ার। ওকে, ডাকেশন। এরপর হচ্ছে মুশফিকুর রহমান ভাইয়া বলেন তো যে সে কিন্তু মহিলাবাচক, তখন কি হবে? জি। জি হবে, হ্যাঁ, ছোট হাতের জি লিখতে হবে। আর তারার জি সেটাও কিন্তু সেমই, তাই না? তারার জি। আচ্ছা বলেন তো এটা মানে কি? ভিয়া মানে কি? বিহা মানে উই, আমরা। আমরা। ওকে, আর ইয়ার মানে কি? ইয়ার মানে হচ্ছে সে, ইয়ে, পুরুষবাচক। পুরুষবাচক সে। জাগুদ। ওকে, এরপর হচ্ছে আহ সাগর ভাইয়া বলেছেন, অভ্র ভাইয়া বলেন তো যে তুমির জার্মান কি? ডু। টু মানে হচ্ছে তুমি। ওকে, আচ্ছা বলুন তো যে এই জি, জি মানে কি? কোন জি? এই যে জি, মানে এই দুইটা জি, আপনি। হ্যাঁ, দুইটা জির মানে কি হতে পারে? আপনি বা তারা। এটা কি আপনি হতে পারে? দেখেন তো আমি কিভাবে লিখেছি। ছোট। কেউ একজন বলেন তো, ভাইয়া কি ঠিক বলেছে? ক্যাপিটাল। হচ্ছে ক্যাপিটাল। সে। এস ক্যাপিটাল। হ্যাঁ, এখানে একটা হচ্ছে মহিলাবাচক জি আর একটা কি তারার জি আছে। এখানে কি আমরা বড় জি বা আপনির জি কে আমরা কি লিখেছি? এখানে কিন্তু আমরা আপনির জিটা লিখিনি। আপনার জি কোথায়? এই যে দেখেন, এখানে কিন্তু আমরা লিখে ওইটা ফেলেছি যেটা ফরমাল জি। ভেতরে এসছে। হ্যাঁ। জি, বড় হ্যাঁ, হাতের জি। ভিয়ারের পাশে। হ্যাঁ, ভিআর পাশে কিন্তু আমরা বসেছি। আচ্ছা, নোমান ভাইয়া বলেন তো এটা মানে কি? আমি। আমি। উচ্চারণটা করেন, আউসপ্রাক করেন। ইস। ইস মানে হচ্ছে আমি। ওকে, এখান থেকে সিরিয়ালি বলেন তো প্রত্যেকটা মিনিং এবং আউসপ্রাক সহ। ইস আমি। দো হুম। তুমি। বিয়া হুম। আমরা। জি ফর্মালিটি হবে আপনি। এস হ্যাঁ, বড় জি পুরুষবাচক মাথায় সে। রাখবেন এইভাবে যে জি জি। বড় জি, তাহলে কিন্তু আপনাদের মাথায় বেশি থাকবে। আচ্ছা, তারপর। এয়া সে হুম। পুরুষবাচক। ওকে। এস এইটা। ওকে। ইয়া তোমরা বা তোরা। ওকে। জি সে মহিলাবাচক। আর জি তারা। জি তারা। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ মাহবুব ভাইয়া। আচ্ছা, আমরা একটা প্রোনোমেনকে সিরিয়াল ওয়াইজ শিখবো। সিরিয়াল কিভাবে শিখবো? প্রথমে আমরা শিখবো ইস, এরপরে শিখবো হচ্ছে টু, এরপর শিখবো ইয়ার, এরপরে জি, আহ এরপর শিখবো এস, এরপর শিখবো হচ্ছে ভিআর, এরপরে ইয়ার, এরপরে হচ্ছে বড় জি এবং তারার জি। এভাবে শিখবো, বুঝছেন? তাহলে আমাদের জন্য জি। সু- সুবিধা হবে। ওকে, তাহলে মাহবুব ভাই বলুন তো ইস মানে কি? আপনি সিরিয়ালি বলে যান, হ্যাঁ, আমি লিখবো। ওকে ওকে। ইস মানে হচ্ছে আমি, দু আমি। মানে হচ্ছে তুমি, আচ্ছা, এয়ার মানে লিখুন বলেন। হচ্ছে সে, হুম। পুরুষবাচক, জি ওকে। মানে হচ্ছে স্ত্রীবাচক, এস মানে হচ্ছে বস্তুবাচক, ভিয়া মানে হচ্ছে আমরা, ওকে, আর ইয়ার মানে হচ্ছে তুমি, আর ফর্মাল জি তুমি বড় না, হাতের তুমি জি না। হচ্ছে ডু মানে কিন্তু তুমি, আর ইয়ার মানে হচ্ছে তোমরা, প্লুরাল, হ্যাঁ, তোমরা প্লুরাল। তোমরা। আর বড় হাতের জি, জি মানে হচ্ছে আপনি বা আপনারা, আর জি ওকে, মানে হচ্ছে দে বা তারা। তারা। যা গুড। আচ্ছা, এরপর হচ্ছে মানুয়াল ভাইয়া। মানুয়াল ভাইয়া বলেন তো জি মানে কি? এই জি মানে কি?
আপনার ওখানে দেখেন মিউট, যে একটা মাইক অপশন আছে, অডিও লেখা, হ্যাঁ, অডিওর উপর ক্লিক করলে আপনি আনমিউট হতে পারবেন। আচ্ছা, মনির ভাইয়া, নোমান ভাই বলেছেন? জি জি। আচ্ছা, এখানে রিয়েলমি RM X3 অন, এটাকে একটু আনমিউট করবেন। আচ্ছা সাজ্জাদ ভাইয়া, কথা না বললে কেমনে হবে, শিখতে পারবেন না তো এইভাবে। ক্লাসে যতজনই থাকে না কেন, আমরা যদি ক্লাসে কথা না বলি তাইলে কিন্তু আমরা শিখতে পারবো না। মিউট থেকে আপনি তো বুঝতেছেনই না আপনার ভুল কোথায় হচ্ছে। আচ্ছা, সুলাইমান ভাইয়া, আনমিউট করা মানে বুঝতেছে না। জি আপু। হ্যাঁ, এখানে দেখবেন যে অডিও লেখা আছে, হ্যাঁ, অডিওর উপরে ক্লিক করলেই আপনি আনমিউট হয়ে যাবেন। ঠিক আছে ভাই, বলেন। ইস মানে? আমাকে বলতেছেন আপু না কাকে? জি জি, সুলাইমান ভাইকে বলছি। ও আচ্ছা। ইস মানে হচ্ছে আমি, ডু মানে আমি, হচ্ছে তুমি, তুমি, ওকে। এর মানে হচ্ছে যে সে পুরুষবাচক, জি মানে হচ্ছে যে সে মহিলাবাচক, মহিলাবাচক, ওকে, তারপর? আহ, সে মহিলাবাচক, তারপর হচ্ছে এস হচ্ছে যে এটা হচ্ছে যে বস্তুবাচক, তারপর? ভিয়া আমরা, তারপর বলেন, আপনি, সমস্যা নেই। ইয়ার এটা হচ্ছে যে আহ তারা, আর জি হচ্ছে জি আপনারা, ফর্মাল জি জি হচ্ছে আপনারা, ইয়া। আর হচ্ছে আপনারা, ছোট তোমরা, হাতের জি যেটা? তোমরা, তোমরা, ওরা, ওকে, আমি আবার এখানে লিখে দিলাম আপনাদেরকে। ভিয়া মানে হচ্ছে আমরা, আর ইয়ার মানে হচ্ছে তোমরা বা তোরা। ম্যাম, এস মানে সে না তো, এস মানে এটা। এটা বা ইহা, তোমরা বা হচ্ছে তোরা, আর এটা হচ্ছে আপনি অথবা তারা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ইহা বা এটা লিখতে ভুল করেছি। আচ্ছা, এটা আমরা আমরা তাহলে এখন সাবজেক্টটা শিখে গেলাম, এবং আমরা বুঝলাম যে যদি নোমেন হিসেবে আমরা সাবজেক্ট ব্যবহার করতে চাই, তাহলে এর মানে এর এর পর মানে যেটা থাকবে হচ্ছে দেয়ার, ওটাকে আমরা এর হিসেবে চিন্তা করব। কেননা আমরা যে ভার্ব কনজুগাসিয়নটা শিখবো, সেই ভার্ব কনজুগাসিয়নটা শিখবো মূলত হচ্ছে যে এই যে প্রোনোমেন গুলো আজকে যে শিখতেছি, এই প্রোনোমেন গুলোর সাপেক্ষে। আর যেহেতু আমরা প্রোনোমেনের সাপেক্ষে শিখবো, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি কোনো নোমেন থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা কিভাবে ভার্ব কনজুগাসিয়ন করব। তো সেজন্য আমি আগেই বলে দিচ্ছি, যদি কোনো নোমেন থাকে তাহলে নোমেনের আর্টিকেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভার্ব কনজুগাসিয়ন করব। যদি নোমেনের আর্টিকেল থাকে দেয়ার, তাহলে আমরা এর সাপেক্ষে যে কনজুগাসিয়নটা শিখবো আজকে সেটাই বসাবো। যদি থাকে হচ্ছে দি, তাহলে এর সাপেক্ষে যে কনজুগাসিয়নটা শিখতেছি, মানে জির সাপেক্ষে যে কনজুগাসিয়নটা শিখতেছি সেটাই বসাবো। আর যদি থাকে হচ্ছে দাস, তাহলে হচ্ছে এস এর সাপেক্ষে যে কনজুগাসিয়নটা শিখতেছি সেটাই কিন্তু আমরা বসাবো। এখন আমরা ভার্ব কনজুগেশনটা কিভাবে শিখবো? ভার্ব কনজুগেশনটা কিন্তু আমাদের শিখতে হবে ভার্ব ওয়াইজ, মানে আমাদের যে কয়টা ভার্ব আছে, আমাদের ভার্ব কিন্তু এক প্রকার না, ভার্ব হচ্ছে অনেক প্রকার। যেমন ভার্ব আছে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, চেন ভার্ব বা সেপারেবল ভার্ব, তারপরে রিফ্লেক্সিভ ভার্ব, অনেক রকম ভার্ব আছে। তো আমাদের যেটা মেইন ভাবে আমরা যেটা ভাগ করি সেটা দুই ভাবে ভাগ করি নর্মালি। একটা করি হচ্ছে রেগুলার ভার্ব, যেটা হচ্ছে একটা নিয়ম অনুসরণ করে। রেগুলার মানে কি, যে কোনো একটা নিয়ম অনুসরণ করে যে ভার্ব কনজুগেশন গুলো আমরা করে থাকি, একটা নিয়ম মানে একটা নিয়ম অনুসরণ করে। সেটা হচ্ছে কি আমরা আমরা বলি সেটাকে রেগুলার ভার্ব। যে যে ভার্ব গুলাকে আমরা একটা নির্দিষ্ট নিয়মের ভিতর ফেলাই, একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে
সকল ভার্বের কনজুগেশন করতে পারি সেম নিয়মে, ওই সকল ভার্বকে আমরা বলি রেগুলার ভার্ব বা regelmäßige Verben। আর ইররেগুলার ভার্ব কোনগুলা? যেগুলোকে আমরা কোনো নির্দিষ্ট নিয়মের ভিতরে ফেলাইতে পারি না, সে তার মতো করে চলে। তো সেই ভার্বগুলোকে আমরা বলি হচ্ছে unregelmäßige Verben বা ইররেগুলার ভার্ব, যেগুলোকে আমরা এখন শিখবো না, আমরা আজকে শিখবো জাস্ট regelmäßige Verben, যেটা আমাদের জন্য সহজ হবে। এবং এই regelmäßige Verben, যত regelmäßige Verben আছে আজকের পর থেকে, সবগুলোর ভার্ব কনজুগেশনে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি যে সেই ভার্ব কনজুগেশনটা আমরা কিভাবে করব। এখানে আমরা একটা রেগুলার ভার্ব নিয়েছি। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা আপু, আমরা তো এখনো অনেক ভোকাবুলারি পড়ি নাই, তো আমরা কিভাবে বুঝবো যে এটা ভার্ব, আর কিভাবে বুঝবো এটা রেগুলার ভার্ব? দুইটা প্রশ্ন কিন্তু চলে আসে। তো প্রথম কথা হচ্ছে, আমরা কিভাবে বুঝবো এটা ভার্ব? যদি দেখেন যদি দেখেন পিডিএফ এর কথাই বলি, যদি আমাদের পিডিএফ এ দেখেন কোন একটা ভোকাবুলারি, কোন একটা শব্দের শেষে এ এন অথবা এন আছে, কোন একটা শব্দের শেষে কি থাকবে? এ এন অথবা এন আছে, এবং সেই শব্দটাকে ছোট হাতের অক্ষরে লেখা হয়েছে, তাহলে আপনি বুঝে যাবেন এটা একটা ভার্ব। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা একটা ভার্ব। যেমন আমরা পিডিএফটাকে দেখাই আপনাদেরকে। এই যে আমাদের একটা পিডিএফ, এখানে দেখেন, এই যে দেখেন তো ছোট হাতের অক্ষরে শুরু হয়েছে না, এবং ইন্ডুং এ এ এন আছে না, দেখেন তো, দেখতে পাচ্ছেন? জি। এটা কিন্তু একটা ভার্ব, এটা একটা ভার্ব। একটু নিচে গেলে দেখেন তো, এম ছোট হাতের অক্ষরে শুরু হয়েছে এবং ইন্ডুং এ কি আছে? এ এন আছে না? এটা কিন্তু একটা এন। কি? এটাও একটা ভার্ব। এরপরে দেখেন আরেকটু নিচে গিয়ে দেখেন, এই যে ইন্ডুং এ কি আছে? এন আছে, এবং এখানে শুরুতে কি আছে দেখেন তো, এস আছে ছোট হাতের না? এটাও একটা ভার্ব। কিন্তু এখানে দেখেন তো, ইন্ডুং এ কি এন আছে বা এন আছে? নাই। এটা কিন্তু ভার্ব না, এটাও ভার্ব না, এটাও কিন্তু ভার্ব না, এটাও ভার্ব না। একটু নিচে যাই, এটাও ভার্ব না, এটাও ভার্ব না, এটাও ভার্ব না, এটাও ভার্ব না। এটা কি বলেন তো? এই যে আর্টিকেল আছে দি, ফ্যামিনিন, এবং একটা বড় হাতের অক্ষরে শব্দটা শুরু হয়েছে, তাহলে এটা কি? নাউন। এটা হচ্ছে নাউন বা নোম্যান। এটা কিন্তু নোম্যান। আরেকটু যদি খেয়াল করেন, এটা কি বলেন তো? ভার্ব। 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 আমরা আউসপ্রাক এটা করবো জার্মান অনুযায়ী, ঠিক আছে? ভার্ব। verb, ইয়া ভার্ব। ওকে। ফিয়ার। একটু নিচে যাই আমরা, হ্যাঁ একটু নিচে যাই, আর দেখেন তো আর কিছু আছে এখানে? দেখেন তো, এটাও এটাও ভার্ব বা সাবজেক্ট, ইয়া নোমেন কিছু না, এটাও না, এটাও না, এটা হচ্ছে legend, প্রোনোমেন। এই যে দেখেন লেজেন, এটা একটা কি ভার্ব না? জি। G, এটাও কিন্তু ভার্ব। এখন দ্বিতীয় কোশ্চেনটা ছিল, আমরা কিভাবে বুঝবো এটা রেগুলার নাকি ইরেগুলার? তো এটা আসলে বোঝার নিয়মটা হচ্ছে ওই ভার্ব কনজুগাসিয়ন। যখন ভার্ব কনজুগাসিয়ন করব, তখন যদি ওটা আমাদের নির্দিষ্ট নিয়মের ভিতরে আমরা ফেলাতে পারি, তাহলে আমরা ওটাকে রেগুলার হিসেবে কাউন্ট করব। আর যদি না পড়ে বা সে যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা আনরেগুলার বা ইরেগুলার হিসেবে, আনরেগুলার হিসেবে কাউন্ট করব। তো আপনাদের সুবিধার্থে আমরা এই যে দেখেন পিডিএফ এ 50টা ইম্পর্টেন্ট A1 লেভেলের রেগুলার ভেয়ারবেনের কিন্তু লিস্ট দিয়ে দিয়েছি আপনাদেরকে। এই 50টা পড়লে A1 লেভেলে, আশা করছি যে আর কিছু কয়েকটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই 50টা আমরা শুরুতে শিখবো, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে, বই থেকে নেওয়া আছে এগুলা। তো এই 50টাকে আমরা খেয়াল করব, এবং 50টাকে আমরা দেখবো যে কিভাবে আমাদের নিয়মের ভিতরে কি এরা পড়তেছে কিনা, বা এক্সট্রা কোনো নিয়ম আসতেছে কিনা। আচ্ছা, নিয়ম শেখানোর আগে আরো একটা সুন্দর জিনিস আপনাদেরকে শেখাই। সেটা হচ্ছে, আমরা তো বললাম যে প্রোনোমেনের সাপেক্ষে কিন্তু আমরা ভার্ব কনজুগেশন করব। এবং এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে, আমাদের কিন্তু অনেক বেশি নিয়ম মনে রাখতে হবে না। আমরা ইসের জন্য একটা নিয়ম মনে রাখবো, ডু এর জন্য একটা নিয়ম মনে রাখবো, ইয়ার, জি, এস, এই তিনটার ক্ষেত্রেই ভার্ব কনজুগেশন কিন্তু একই রকম হয়, বুঝছেন? এর জন্য যেরকম ভার্ব কনজুগেশন আমাদের করতে হবে, ডু এর জন্য আমাদের সেই রকমই ভার্ব কনজুগেশন, জি এর জন্য আমাদের সেরকমই ভার্ব কনজুগেশন করতে হবে, এবং এস এর জন্য কিন্তু আমাদের সেম ভার্ব কনজুগেশন করতে হবে। তার মানে একটা নিয়ম শিখলেই কিন্তু আমাদের এই তিনটার ক্ষেত্রে সেম নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। একটু পরে দেখাবো, আচ্ছা আপু, সমস্যা নেই। আপু একটু হুম, যে বলেন। আমি একটু বলতাম যে ইয়ার সাথে কিন্তু ইয়াটা যোগ হয়, ইয়ারও কিন্তু ইয়াস, এন্ডুং এ, জি জি, এন্ডুং এ টি দিলে হয়ে যায়। চারোটা একসাথে শিখে আমার মনে হয় ভালো হয়।
না না, চারটা একসাথে কেন শেখাবো না, এখানে একটা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এটা বলবো, সমস্যা নেই। দেখেন, ইয়ার, বড় জি, আর একটা হচ্ছে ছোট জি। এই দুটার কনজুগেশন কিন্তু সেম হবে। আচ্ছা, ভাইয়া যেটা বললো সেটা এখন যেহেতু আমরা ওই টপিকে যাই নাই, ভাই আপনি একটু পরে অ্যান্সারটা পেয়ে যাবেন, দেন আপনি বললেন যে আপনি অ্যান্সার পাইছেন কিনা। ওকে, আমরা একটা ভার্ব নিব, ঠিক আছে? আমরা এখান থেকে এই যে লিস্টটা আছে, হ্যাঁ, এই লিস্ট থেকে একটা ভার্ব নিব, নিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। এখানে আছে মার্ক এন্ড ভার্বটা আছে। সো আমরা মার্ক এন্ড ভার্বটাকে নিয়ে নিব। একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, ভার্ব কনজুগেশনে একটু মনোযোগ দিবেন। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যে নিয়মটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে, প্রথম ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে একটা ভার্ব যেটা ইনফিনিটিভ অবস্থায় আমরা পড়তেছি, ওই ভার্ব থেকে আমরা প্রথমে এনটাকে বাদ দিব। কি করব? যে মেইন যে ভার্বটা পড়তেছি ওই ভার্ব থেকে আমরা এনটাকে বাদ দিব। তাহলে এনটাকে বাদ দিলে আমাদের কি হয় বলেন তো? মা হয় না? জি। প্রথম স্টেপ, মাখেন মার্ক। একটা ভার্ব নিছি, ঠিক আছে, মাখেন একটা ভার্ব নিছি, যেখান থেকে আমরা প্রথমে এন এনটাকে বাদ দিলাম। এখন এই যে এনটাকে যে বাদ দিলাম, এনটাকে বাদ দেওয়ার পরে যে অংশটা পাইলাম, এই অংশটার নাম হচ্ছে ভার্ব স্টাম। এই অংশের নাম কি? ভার্ব স্টাম। তাহলে আমরা একটা টার্ম। মেইন ভার্ব থেকে বা একটা ইনফিনিটিভ ভার্ব থেকে এন বাদ দেওয়ার পরে যে অংশটা পাই, সেই অংশটাকে কি বলবো আমরা বলেন তো? বায়োস্টাম। ভার্ব স্টাম ভার্ব বলবো। ওকে, স্টার্ম। এখন এই ভার্ব স্টাম যে পাবো, প্রত্যেকটাই যত রেগুলার ভার্ব আছে, প্রথম কাজ হচ্ছে সেখান থেকে এনটাকে বাদ দিবেন। এখন সব সময় কিন্তু এন বাদ দেওয়া যাবে না। যদি ভার্বের ইন্ডুং এ এন থাকে তাহলে এন বাদ দিবেন। আর আমরা আবার বলেছিলাম যে কিছু কিছু ভার্বের ইন্ডুং এ কি থাকে? এন থাকে, শুধু এন এন থাকে। থাকে। সেটা কেমন? সেটা হচ্ছে, একটু সমান দিয়ে দেখাই। যেমন একটা ভার্ব দেখাই, জামেন, কালেক্ট করা, ঠিক আছে, সংগ্রহ করা। এটা দেখেন তো, এটার সংগ্রহ মনে কি করা। এন আছে? এন কিন্তু নাই। তো এই ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট কি বাদ দিতে হবে? জাস্ট এন বাদ দিতে হবে। তাহলে এন বাদ দিয়ে যেটা পাবো সেটা কি? সেটা এই ভার্বের ক্ষেত্রে তার ভার্ব স্টাম। বুঝতে জি। পেরেছে? তাহলে এই ভার্বের ভার্ব স্টাম হচ্ছে যে এটা। জামেল। তাহলে যদি ভার্বের ইনফিনিটিভ ভার্বের শেষে এন থাকে, তাহলে এন বাদ দিয়ে যে অংশটা পাবো তাকে আমরা কি বলবো? টার্ম। ভার্ব স্টাম। ভার্বটা। ইয়া। আর যদি এন থাকে তাহলে এন থেকে বাদ দেওয়ার পরে যে অংশটা থাকবে তাকে আমরা বলবো ভার্ব স্টেম, তাই না? জি। ওকে, এখন এই ভার্ব স্টেম যখন আমরা শিখবো, এখন এই ভার্ব স্টেম শেখার পরে আমরা রেগুলার ভার্বের ইন্ডুং গুলা শিখে নিব। যে ইসের ক্ষেত্রে যে ভার্বটা থাকবে ওই ভার্বের ইন্ডুং এ আমরা একটা এ বসাবো। কি বসাবো? এ বসাবো। মানে এই ভার্ব স্টেমের সাথে জাস্ট একটা এ বসাবো। ডুয়ের ক্ষেত্রে ভার্ব স্টেমের সাথে জাস্ট আমরা এস টে বসাবো, ঠিক আছে, এস টে বসাবো। তাহলে ডুয়ের ক্ষেত্রে ভার্ব স্টেমের শেষে আমরা জাস্ট এস টে বসাবো, জাস্ট এস টে বসাবো, এস টে বসাবো। এর জিএস এর ক্ষেত্রে ভার্ব স্টেমের শেষে আমরা জাস্ট টে বসাবো, জাস্ট টে বসাবো, জাস্ট টে বসাবো। ভিআর এর ক্ষেত্রে ভার্ব স্টেমের শেষে আমরা বসাবো এ এন, এবং ইয়ার এর ক্ষেত্রে ভার্ব স্টেমের শেষে আমরা বসাবো হচ্ছে টে, এবং জিজি এর ক্ষেত্রে ভার্ব স্টেমের শেষে আমরা বসাবো হচ্ছে এ এন। এখন আমরা একটু এই মার্কিন ভার্বটাকে একটু যদি আমরা এখানে নেই তাহলে আমাদের কি হচ্ছে একটু দেখি। দেখেন, প্রথমে আমরা বসাবো মার্ক, এর সাথে আমরা কি যোগ করব? ইন্ডুং। ইন্ডুং কি? এ। তাহলে ইন্ডুং এ যোগ করার পরে এটা কি হয়ে যাচ্ছে? মাখে হচ্ছে না? ইস্টমাখে। ইসের ক্ষেত্রে কিন্তু কি হবে? মাখে হবে। ওকে, ডুয়ের ক্ষেত্রে আমাদের মাখটা বসালাম, এর সাথে আমাদের একটা কি যুক্ত করতে হবে? এসটে যুক্ত করতে হবে। তাহলে তখন কি হয়ে যাবে? মাস্ট। সেম ভাবে যখন আমরা তে বসাবো তখন আমাদের কি হবে বলেন তো? মার্ক। মাস্ট হবে। সেম ভাবে যখন আমরা এ এন বসাবো মাখেন। তখন কিন্তু আমাদের কি চলে আসতেছে? ইনফিনিটিভ ফর্মে চলে আসতেছে, হ্যাঁ, মাখেন চলে আসতেছে। আবার যখন আমরা এ ইয়ারের ক্ষেত্রে কনজুগেশন করব তখন কিন্তু আমরা এখানে একটা টে বসাবো। আর যদি আমরা টে বসাই তাহলে আবার কি হয়ে যাচ্ছে?
মার্কড হয়ে মার্ক। যাচ্ছে। এরপরে আমরা যখন এন বসাবো তখন আমাদের কি হয়ে যাচ্ছে? ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, মাখেন। মার্কেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে যে ভাইয়া বলতেছে যে তাহলে তো ইয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে এর জেস এর ক্ষেত্রে সেটা হচ্ছে, তাহলে তো আমরা একসাথে মনে রাখতে পারি, তাই না ভাইয়া? জি জি। বাট আমরা এটা কেন করব না? কারণ হচ্ছে যখন আমরা রেগুলার ভার্ব শিখি, হ্যাঁ, তো রেগুলার ভার্বের কনজুগেশনের ক্ষেত্রে আমাদের দেখি যে এর জিএস এবং ইয়ারের ক্ষেত্রে কনজুগেশনটা সেম টু সেম হয়। বাট যখন আমরা ইরেগুলার ভার্বটা শিখবো তখন ইরেগুলার ভার্বের ক্ষেত্রে এই তিনটাতে কোনো চেঞ্জ হয় না, মানে এগুলা রেগুলারের ক্ষেত্রে যেটা শিখতেছি ইরেগুলার ক্ষেত্রে সেম হবে, বুঝছেন, কোনো চেঞ্জ হবে না। বাট এই যে ইস ডু এর জেস এর ক্ষেত্রে চেঞ্জ হবে। এখন আমরা যদি এখানে এইভাবে শিখি, এখানে যদি আমরা এটার সাথে এটা শিখি তখন ওখানে কি আমাদের প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতেছি, আলাদা করে শিখতেছি যাতে পরবর্তীতে গিয়ে আমাদের কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছেন? জি এই জন্য আপনারা আলাদা করে জি ম্যাম। শিখবেন। তবে এখানে হ্যাঁ একটা জিনিস শিখতে অবশ্যই পারেন, এই যে ভিআর এর সাথে জি জিটা শিখতে পারেন একসাথে। কারণ এটার কনজুগেশন রেগুলার ইরেগুলার যেটাই বলেন সব ক্ষেত্রে সেমই হবে, বুঝছেন। এটার ক্ষেত্রে আপনি একসাথে শিখতে পারেন যে ভিআর জি জি, এটার ক্ষেত্রে আমাদের কনজুগেশন হবে এ এন, মানে সেম। ইনফিনিটিভ। ইনফিনিটিভ অর্থাৎ যদি আমরা জামেন ভার্বটাকে নিতাম তাহলে কিন্তু শুধু এন যুক্ত হইতো। কেন এন যুক্ত হইতো? কারণ আমরা ভার্ব স্টেমের সময় কি বাদ দিয়েছিলাম? এন বাদ দিয়েছিলাম, এন বা তখন কিন্তু এন। শুধু এন। হ্যাঁ, তখন কিন্তু শুধু এনটাকেই বসাতাম আমরা, তখন কিন্তু আবার আমরা এ এনটাকে বসাতাম না, তাহলে কিন্তু তখন সেটা আবার ভুল হইতো। তো যেটা বাদ দিছি সেটাই আমরা বসাবো। তাহলে আমরা ভার্ব কনজুগাশনের ক্ষেত্রে আমাদের মেইন বিষয়টা কি বুঝতে হবে যে ইনডুং একটা হচ্ছে ভার্ব স্ট্যাম্প থাকবে এবং ওই ভার্ব স্ট্যাম্পটার সাথে আমাদের কিছু ইনডুং বসাতে হবে, যেমন ইসের ক্ষেত্রে এ, ডুয়ের ক্ষেত্রে এস্টে, এরজিএস এর ক্ষেত্রে টে, ভিয়ার এর ক্ষেত্রে এ এন, ইয়ার এর ক্ষেত্রে টে, জিজ এর ক্ষেত্রে এ এন। আমি যেভাবে পড়তাম এভাবে দেখেন, ইস ডু এরজিএস ভিয়ার ইয়ার জিজি এ এস্টে টে এন টে এন। এভাবে যদি মনে রাখেন খুব ভালো হবে, বাট আপনাদের ক্ষেত্রে যেটা সহজ মনে হয় সেভাবে আপনারা মুখস্থ করে ফেলবেন। তা আমি এখানেও আপনাদেরকে একটু টাইম দিচ্ছি, এটাকে জাস্ট খাতায় নোট করবেন ইনডুং গুলা। এবং আপনাদের যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, হ্যাঁ, যে এটা বুঝেন নাই আপনারা। হ্যাঁ, একটু টাইম দিচ্ছি, আপনারা হচ্ছে এটা মুখস্থ করে ফেলেন যে ভার্ব কনজুগাসিওনে আমরা কি করব সেটা। আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেটা আমরা শিখাবো, সমস্যা নেই, একটু একটু পরে আমরা সেটাই করতেছি। ম্যাম, হুম। A1 শেষ করে নাকি একটা মুভি দেখতে হয়, মুভিটার নামটা কি? ও, এমন শেষ করে না, নিকোভেক্সটা আপনি দেখতে পারেন আইন্স লেভেলের জন্য। লেভেল শেষ করতে হবে বিষয়টা তো এরকম না, যখন একটু ভোকাবুলারি গুলো জানবেন তখন দেখবেন ভাল লাগবে। কি নাম? নিকোভেক্স। নিকুভেক্স। নিকোভেক্স। ভেক্সের বানান কিন্তু ডাব্লু, হ্যাঁ, তার মানে ভে। ইয়া, জার্মান অক্স প্যাকেটাই করেছে। নিকো এই যে নিকোভেক্স আইন্স এটা। নিকুভেক্স। জি। এটা কি বিষয়ে মুভিটা? এটা এই যে নিকোটা, এই নিকো হচ্ছে এখানে এসে ব্যাগ হারায় ফেলে, দেন ও ল্যাঙ্গুয়েজটা পারে না, মূলত ল্যাঙ্গুয়েজটা মানে ও শিখে, ওর একটা জার্নি, সে জার্নি নিয়ে এখানে মূলত। এটা একদম আইন্স লেভেল থেকে আসোয় বে আইন্স প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা করে আছে, দেখতে পারেন। অনেক সময়, 1 ঘন্টা 43 মিনিট। হুম হুম। ওকে, আমাদের কি ভার্ব কনজুগাশন হয়েছে সবার? জি। আচ্ছা, যদি হয়ে থাকে, হুম,
আর আমাদেরকে তো জাস্ট 4টা নিয়ম পড়লেই হয়ে যাচ্ছে রেগুলার ভার্ব, তাই না? খেয়াল করছেন? জাস্ট 4টা নিয়ম। আমি কমেন্ট বক্সে এটা দিয়ে দিচ্ছি, সবাই কমেন্ট বক্স থেকে এটা নিয়ে নেবেন, কপি করবেন। ওকে, দিয়ে দিছি। আর আমি কিছু ভার্ব দিব, এই ভার্বের কনজুগেশন গুলো আপনারা করবেন এখনই, হ্যাঁ, করে কমেন্ট বক্সে জমা দিবেন অথবা আমার ইনবক্সে দিতে পারেন। কি কি ভার্ব এখান থেকে আমরা দিব? মাত্র মাত্র 2টা 3টা। একটা হচ্ছে ভোনেন, স্পিলেন, আর ফিলেন, হচ্ছে কাউফেন। তার আমি লিখে দিই, হ্যাঁ। ভোনেন, স্পিলেন, ফিলেন, কাউফেন। হাউফেন। হ্যাঁ, এই 3টা ভার্বের কনজুগেশন করে ফেলেন তো সবাই। কমেন্ট বক্স থেকে এইটা নিবেন, তাইলে আপনাদের আর লিখতে হবে না বারবার। নিয়ে এভাবে লেখা শুরু করে দেন, খুব সহজেই লিখতে পারবেন। Ich wohne, du wohnst, wohnt. ওকে, একজন দিয়েছেন। ওকে, নোমান ভাই লিখেছেন ইস ফোনে ডু ভোনস্ট অ্যারিয়াস ফন্ট বোন এন্ড গোথ হয়েছে। মাহবুব ভাই লিখেছেন হ্যাঁ হয়েছে। ওকে, বাকিরাও, হ্যাঁ, বাকিরাও দিয়ে দেন। ওকে, স্পিলে স্পিনস্ট স্পেলড স্পিলান হয়েছে। কাউফে, কাউফস্ট, কাউফট, কাউফেন। ওকে, পরে মুশফিকুর ভাই দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কফে, কফট, কফট, কাউফেন হয়েছে। আচ্ছা, বাকিরা যে দিচ্ছেন না, বাকিরা কি বুঝতেছেন না? নাফিসা আপু লিখেছেন, মনির ভাইয়া, মামুন ভাইয়া, মাহবুব ভাইয়া। আপু আমি দিছি তো সবগুলা। হ্যাঁ, মাহবুব ভাইয়া দিয়েছেন। মনির ভাইয়া, আনোয়ার ভাইয়া, আপনারা কি বুঝতে পারছেন না? আচ্ছা, আপু দিয়েছেন স্পেল স্পেলড 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 স্পেলান, ইয়া হয়েছে। ওকে, আমরা যদি বুঝতে পারি, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু ব্যতিক্রম কিছু নিয়ম আছে, আমরা সেই ব্যতিক্রম নিয়মের দিকে একটু যাই, যে ব্যতিক্রম নিয়মটা কিভাবে হতে পারে। এটা হচ্ছে রেগেলমেসিগে ভেয়ারবানের নিয়ম, মেন নিয়ম, মানে প্রত্যেকটা ভার্ব প্রায় এভাবেই হয়। বাট কিছু আছে
একটু ব্যতিক্রম হয়, মানে একটু থাকে না যে সেম নিয়ম অনুসরণ করে, বাট কিছু জিনিস এক্সট্রা ভাবে নিয়ে আসতেছে বা কিছু জিনিস একটু কম বেশি হচ্ছে, সেই জিনিসগুলো আসলে কি সেগুলো একটু আমরা দেখব। সেটা হচ্ছে, যদি আপনারা দেখেন যে কোন একটা ইনফিনিটিভ ভার্ব থেকে, কোন একটা ইনফিনিটিভ ভার্ব থেকে, অর্থাৎ ভার্বের ইনডুং থেকে আমরা যদি এনটাকে বাদ দিই, হ্যাঁ, ভার্বের ইনডুং থেকে, তাহলে আমরা একটু লিখি, হ্যাঁ, লিখলে মনে হয় ভালো হবে, যে মেইন ভার্ব থেকে, মেইন ভার্ব থেকে এন বা এন বাদ দেওয়ার পর, পরে লিখতেছে, হ্যাঁ, দেওয়ার পর যদি ভার্ব স্টেমের শেষে ডে বা টে থাকে, তাহলে আমরা উচ্চারণের সুবিধার্থে আচ্ছা, চলে আসছে, উচ্চারণের সুবিধার্থে ক্ষেত্রে হুম, আচ্ছা, আমরা একটু ইংরেজি গুলো বসাই দিচ্ছি, যে যদি দেখেন মেইন ভার্ব থেকে এন বা এন অথবা এন বাদ দেওয়ার পর, হ্যাঁ, ওই যে আমরা ভার্ব স্টেম যে বানালাম, হ্যাঁ, তো বাদ দেওয়ার পর যদি, হ্যাঁ, বাদ দেওয়ার পর যদি ভার্ব স্টেমের শেষে, ভার্ব স্টেম থাকবে, তো এন বা এন বাদ দিলে তো ভার্ব স্টেম পাবো না। তো এই ভার্ব স্টেমের শেষে আমরা যদি দেখি এরকম থাকে যে টে আছে বা ডে আছে, অথবা টে আছে, ডে অথবা টে আছে, ভার্ব স্টেমের শেষে কি থাকবে, ডে অথবা টে। যদি দেখেন ভার্ব স্টেমের শেষে দে অথবা টে থাকে, তাহলে আমরা উচ্চারণের সুবিধার্থে এর জিএস, ডু এর জি এস, এবং ইয়ারের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাড করব, অ্যাড করব, ঠিক আছে, ভার্ব স্টেমের সাথে। এটা আবার লিখে দিলে মনে হয় ভালো হয়, ইয়ারের ক্ষেত্রে ভার্ব স্টেমের সাথে। ভার্ব স্টেমের সাথে আমরা একটা এক্সট্রা যোগ করব, সাথে ভার্ব স্টেম এর সাথে এক্সট্রা যোগ করব, ঠিক আছে, এক্সট্রা একটা কি যোগ করব, যোগ করব। কেমন হবে সেটা একটু আমরা দেখি। আমরা বললাম যদি একটা মেইন ভার্ব থেকে এন বা এন বাদ দেওয়ার পরে, এন অথবা এন বাদ দেওয়ার পরে যে ভার্ব স্টেমের অংশটা থাকবে, সেই ভার্ব স্টেমের অংশের শেষে বা ইন্ডুঙে ডে অথবা টে থাকে, তাহলে উচ্চারণের সুবিধার্থে ডু, এর এবং ইয়ারের ক্ষেত্রে আমরা যে ইন্ডুঙগুলো বসাতাম, ওই ইন্ডুঙগুলোর আগে একটা এক্সট্রা কি বসাবো, বসাবো। আবার এভাবে মাথায় রাখতে পারেন যে ভার্ব স্টেমের সাথে একটা বসাবো, দুই ভাবে আপনি যেটা করতে পারেন। যেমন আরবাইটেন, আচ্ছা বলেন তো আরবাইটেনের ভার্বের ভার্ব স্টেম কি হবে, একজন বলেন তো। আরবাইট। আরবাইট হবে। আর যদি আরবাইট হয় তাহলে আরবাইটের লাস্টে কি আছে, কে, টে আছে, দেখেন তো টে আছে না, টে আছে। তাহলে যোগ তাহলে করবো আমাদের হবে। নিয়ম অনুযায়ী, এই চারটার ক্ষেত্রে বা এই তিনটার ক্ষেত্রে আমাদের কি হবে, একটা যোগ যোগ হবে। করতে হবে। কিরকম দেখেন তো, যোগ ইসের হবে। ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, ইসের ক্ষেত্রে কি হবে, ইসে আর বাইটে, তাই না, দুইয়ের ক্ষেত্রে হুম। আর বাইট তো থাকলো। এখন আমাদের কি করতে হবে, একটা এই যে এটাকে আমরা কি করবো, অ্যাড করবো না এখানে, বলে দিছিলাম কিন্তু। আর অ্যাড করার পরে আমাদের আবার ইন্ডুং আমরা কি জানি বলুন তো, দুইয়ের ক্ষেত্রে ইন্ডুং কি বসবে, এসটে এসছে। বসবে। তাহলে কিন্তু আমরা এসটেকে এসটেই রাখবো, ওখানে আমাদের কোনো সমস্যা নেই। আরবাইট। এসটে কিন্তু এসটেই থাকবে, ওখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এসটে, ওকে। এরপর এর জিএস এর ক্ষেত্রেও সেম, এর জিএস কি হবে, আর বাইট
এক্সট্রা একটা এ বসবে, দেন টে বসবে। নর্মালি আমরা কি বসাতাম, টে বসাতাম না? জি। কিন্তু টে না বসে এখানে কিন্তু আমরা এক্সট্রা একটা এ বসালাম। সেম ভাবে ভিআর এর ক্ষেত্রে কি হবে বলেন তো? বিহার এর আর ক্ষেত্রে বাই 10। ইএন আর ভাইটেন। হ্যাঁ, এখানে সমস্যা নেই, এখানে সমস্যা নেই। আবার ইয়ার এর ক্ষেত্রে কি হবে? আর বাইটে। আর বাই টেট। আর বাই টেট হবে, গুড। এবং বড় জি এবং ছোট জি এর ক্ষেত্রে কিন্তু কি হবে? আর আর বাই বাই 10। আর 10। বাই টেন থাকবে। আর তাহলে আমরা যে বাইটেন। ব্যতিক্রম নিয়মটা দেখলাম সেটা হচ্ছে জি টু, এইচজিএস এবং ইয়ার এর ক্ষেত্রে কিন্তু দেখেছি। আমরা যদি আরো একটা ভার্ব নেই, আরো একটা কি ভার্ব নিতে পারি আমরা? যেমন রেডেন, রেডেন একটা ভার্ব আছে, হ্যাঁ, রেডেন মানে কথা বলা। এই ভার্বটাকে যদি নেই, মেইন ভার্ব আমরা এখানে একটু বসালে মনে হয় ভালো হতো। আচ্ছা, এখান থেকে আমরা ই করি, একটা ব্র্যাকেট ইউজ করি, হ্যাঁ। রেডেন, রেডেন মানে হচ্ছে কথা বলা। তাহলে রেডেন ভার্বের ভার্ব সিস্টেম কি বলুন তো? রেড। রেড। ওকে, যদি এটা হয় তাহলে বলুন তো রেডেন ভার্বের ক্ষেত্রে কি হবে, ইসের ক্ষেত্রে কি হবে? রেডে। রেডে। ডু এর ক্ষেত্রে কি হবে? রেডেস্ট। আরে ডেস্ট, এখানে একটা কি হবে দেখেন তো, এস্টের আগে এক্সট্রা একটা আই। এ। একটা এ, একটা এ বসবে, এ বসবে। আবার এক্সিস এর ক্ষেত্রে রেডিট। রেডেড। রেডেট, একটা এক্সট্রা কি বসলো? রেডেট। এ এ বসলো বসলো। কিন্তু, এ বসলো কিন্তু। আবার ভিআর এর ক্ষেত্রে কি হবে তাহলে? রেডেট। রেডেন। রেডেন। রেডেন হবে কিন্তু। ওকে, ইয়ার এর ক্ষেত্রে কি হবে? রেডেড। রেডেড। রেডিয়েট। এই যে এক্সট্রা একটা কি বসছে? এ। এ। এ বসছে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। আর জিজির ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, এখানে তো সেম, রেডেন। তাহলে আমরা কি এই নিয়মটা বুঝতে পেরেছি, এক্সট্রা যে নিয়মটা আমরা শিখলাম? জি জি। এটাতে কোনো তো সমস্যা নেই আশা করছি। আচ্ছা, আর একটা নিয়ম আছে ব্যতিক্রম, মানে এগুলা খুব বেশি আহামরি যে ব্যতিক্রম তা না, জাস্ট একটু মাথায় রাখতে হবে যে এই ছোট ছোট কারণে এখানে একটু চেঞ্জেস আসতেছে, সেই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো তাহলে হবে। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে, লিখে ফেলবেন যে যদি বাংলা একটুকু নেই এখান থেকে, যে মেইন ভার্ব থেকে এন বা এন বাদ দেওয়ার পর যদি ভার্ব স্টেমের শেষে, যদি ভার্ব স্টেমের শেষে এস সেট, এস ম্যাম, সেট কালকে আমরা শিখছি না, এস সেট হ্যালো ম্যাম। এটা। হ্যাঁ বলেন। আমি তো অনেক কিছু মিস করে ফেলছি, আমি ঢুকতে পারি নাই। কেন, আপনার ক্লাস লিংকে ঢোকা যাচ্ছিল না? না, একটু সমস্যা হয়ে গেছিল, 10 মিনিটের মতো হয়ে গেল, 5-7 মিনিট। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার হচ্ছে রিপিট করব, প্রবলেম নেই। একদম শেষে রিপিট করবো, এখন থেকে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আচ্ছা আমি আর কি দেখেন, ওই যে ইস এর সাথে ভার্বের যে ইএন বাদ দিয়ে ই যুক্ত করতে হয়, ওইখানে ছিলাম, তারপরে আর পাইনি। বুঝতে পেরেছি। আচ্ছা, পরে আমি আপনাকে পরে হচ্ছে রেকর্ডিংটা দেখেন, যদি না হয় তাহলে আমি আপনাকে বুঝাই দিব, সমস্যা নেই। বা ক্লাসের লাস্টে আরেকবার রিভিশন হবে, একটু ওয়েট করেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখেন, মেইন ভার্বের শেষে যদি এন বা এন বাদ দিই তাহলে তো আমাদের থাকে ভার্ব স্টেম। এখন যদি কোনো কারণে ভার্ব স্টেমের শেষে আমরা দেখতে পাই এস সেট আছে, অথবা এস আছে, অথবা সেট আছে, একটা বিষয় খেয়াল করুন তো, এস সেট, এস এবং সেট তিনটারই আউসপ্রাকে বা তিনটারই উচ্চারণে কোন জিনিসটা চলে আসতেছে? স আসতেছে না? এস। এস আসতেছে না? এস আসতেছে কিন্তু। যদি এরকম হয় যে ভার্ব স্টেমের শেষে এস আছে বা সেট আছে বা এস সেট থাকে, তাহলে শুধুমাত্র ডু এর ক্ষেত্রে উচ্চারণের সুবিধার্থেও বলতে পারেন যে তাহলে ডু এর ক্ষেত্রে, হুম, ডু এর ক্ষেত্রে আহ ভার্ব কনজুগাসিয়নের সময় শুধু হচ্ছে, শুধু তে হবে। মানে হচ্ছে, আচ্ছা, ভার্ব কনজুগাসনের সময় পরিবর্তে
ওকে, দেখেন যে মেইন ভার্ব থেকে এন বা এন বাদ দেওয়ার পর যদি ভার্ব স্টেমের শেষে আমরা এস সেট এস বা সেট দেখি, তাহলে ডু এর ক্ষেত্রে ভার্ব কনজুগাসিয়নের সময় ভার্ব কনজুগাসিয়নের সময় এস্টে এর পরিবর্তে শুধু তে হবে। আচ্ছা, এই বিষয়টা কি বুঝতে পারছেন কি বুঝাইছি? আমরা যখন ডু এর ক্ষেত্রে কনজুগেশন করি তখন আমরা ইন্ডুঙে কি বসাই বলেন তো নর্মালি? এস্টে। এসছে। এস্টে বসাই। এখন যদি আমরা দেখি যে একটা ভার্ব স্টেমের শেষে আগে থেকেই, হ্যাঁ, ভার্ব স্টেমের শেষে আগে থেকে কি আছে, এস সেট অথবা সেট অথবা এস আছে, এস। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আর এক্সট্রা ভাবে এসটা বসাতে হবে না, শুধুমাত্র তখন আমরা কি বসাবো, শুধুমাত্র টে বসাবো। আমরা একটা ভার্ব নেই, যেমন হাইসেন, হাইসেন। টু বি কল বা নাম বলতে পারেন, হাইসেন। ঠিক আছে, দেখেন তো হাইসেন ভার্বের এনটা বাদ দিলে আমাদের কি থাকতেছে ভার্ব স্টেমের শেষে? এসেট। এসেট। এসেট থাকতেছে না? তাহলে আমরা কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। বাকি কোনো ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না, বাকিগুলোর কি ইসের ক্ষেত্রে এ হবে, এর জিএস এর ক্ষেত্রে টে হবে, তারপর আহ, জি, ভিআর এর ক্ষেত্রে এন হবে, ইয়ার এর ক্ষেত্রে টে হবে, জি জির ক্ষেত্রে এন হবে, ওটার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু বলি তো ইসের ক্ষেত্রে তাহলে কি হবে বলেন তো? হাইসে। হাইসে। ইসের ক্ষেত্রে কিন্তু হবে হাইসে। আবার ডু এর ক্ষেত্রে কি হবে? হাইস্ট। হাইস। হাইস্ট। এখানে কি আমরা এভাবে বসাতে পারবো? না। পারবো না। কেন এস। পারবো না? কারণ এস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, এস সেট আছে। তাহলে যদি এস সেট থাকে তাহলে কিন্তু আমরা এখানে আর এক্সট্রা ভাবে একটা এস দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর এর যে এস এর ক্ষেত্রে তাহলে কি হবে? সেম না? হাইস্টই হাইস্ট। হবে না? মানে জি। এই হাইস। ডু এর ক্ষেত্রে যেটা হচ্ছে এর হাইস। এর ক্ষেত্রে সেটাই হবে কিন্তু, হ্যাঁ। আবার পিয়ার এর ক্ষেত্রে হাইসেন। হাইসেন। হাইসেন, ইয়ারের ক্ষেত্রে হাইস্ট। হাইস। হাইস্ট। আবার জি জি যেটা আছে জি জির ক্ষেত্রে হাইসেন। 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 এন্ড খেয়াল করলে দেখেন এখানে কিন্তু ডু এর ক্ষেত্রে, এরপরে হচ্ছে এরজিএস এর ক্ষেত্রে, এরপরে হচ্ছে যে ইয়ারের ক্ষেত্রে সেম হলো না কনজুগেশন? হ্যাঁ, কনজুগেশন কিন্তু তিনটারই সেম হয়েছে, তিনটার কনজুগেশনও কিন্তু সেম হবে। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি যদি ভার্ব স্টেমের শেষে এস এর এস বা সেট থাকে তাহলে ডু এর ক্ষেত্রে আমরা এস এর পরিবর্তে শুধুমাত্র টে বসাই। আমরা কি বুঝেছি এই নিয়মটা? জি বুঝতে আমরা পারছি। আরো একটা ভার্ব দেখি, হ্যাঁ, যেমন রাইজেন। রাইজেন একটা ভার্ব আছে, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। রাইজেন, রাইসেন। হ্যাঁ, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। তাহলে এটার ভার্ব স্টেম কি বলেন তো? রাইস। 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 রাইস কিন্তু এটার ভার্ব স্টেম। যদি তাই হয় তাহলে আপনি বলেন তো ইসের ক্ষেত্রে কি হবে? রাইস দুই ইচ্ছের ক্ষেত্রে রাইসে। হবে রাই রাইসে। রাই রাইস সে কেন হবে? দেখেন তো এস এর পরে যদি এ থাকে, তাহলে এস এর পরে যদি ইয়া আছে এ আছে তাহলে কি হবে? ভাওয়েল থেকে কি রাইস। হয়, এস এর পরে বর্গীয় জর মতো উচ্চারণ হয়, গত ক্লাসে পড়াইছি। রাইসে। তাহলে কি হবে? রাইজে। রাইসে হবে, ইয়া, কেন? আচ্ছা, তাহলে রাইসে। ডু এর ক্ষেত্রে কি হবে? রাইসে। রাইসে। ডু ডু রাইস। রাইজেন মানে কি বললেন? ভ্রমণ করা। রাইট। আচ্ছা, এখানে ওই যে রাইজেন শেষে যে পরে REIS, এটা মানে তো আবার ভাত বুঝাই মানে রাইস। উম, কে বলছে এটা? রাইস। রাইস মানে মানে ভাত না, মানে যার মানে REIS। রাইস মানে ভাত, ঠিক আছে, বাট আমরা এখানে ভার্ব নিয়েছি। আমরা যখন ওটাকে ভাত হিসেবে কাউন্ট করব তখন তো সেটা নোমেন হিসেবে কাউন্ট করব, তাই না? আচ্ছা। বাট এখানে তো আমরা একটা ভার্ব বসাচ্ছি। আর এখানে যেহেতু আমরা ইন্নুম গুলাকে বসাচ্ছি, যখন আমরা ইন্নুম বসাচ্ছি আমরা কিন্তু ভার্ব স্ট্যাম্প কোথাও ব্যবহার করতে পারছি না। আমরা কি ভার্ব স্ট্যাম্প ব্যবহার করতেছি দেখেন তো? আমরা ভার্ব স্ট্যাম্প কেন মাথায় রাখতেছি? যাতে ভার্ব কনজুগাসিয়নটা কি হয়, সঠিক হয়। তার কারণে আমরা এটা বসাচ্ছি। কিন্তু আমরা কি একটা বাক্যে কখনো এটা বসাতে পারবো? না। বাক্যে কিন্তু বসাতে পারছে না। যখন রাইস মানে আপনি ভাত বুঝাবেন তখন সেটা আলাদাভাবে বাক্যে আপনি রাইসই বসাবেন। বাট আপনি যদি আহ
একটা ভ্রমণ করা বা একটা ভার্ব হিসেবে বসাতে চান, তখন কিন্তু আপনাকে ভার্ব কনজুগেশনের নিয়ম অনুসরণ করেই বসাতে হবে। তো তখন তো ওটার মিনিংটা ভ্রমণ করাই চলে আসবে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, ডু এর ক্ষেত্রে তাহলে কি হবে? রাইজড। ডু এর ক্ষেত্রে তাহলে কিন্তু রাইজড হবে। মানে হচ্ছে এস এর পরে কি হবে, আর কি আর এভাবে কি আমরা বসাতে পারবো বলেন তো? না। বসাতে কিন্তু পারবো না, তখন কিন্তু আমাদের এভাবে বসাতে হবে। তাহলে এর জেস এর ক্ষেত্রে কি হবে? রাইস। রাইজড থাকবে, মানে ওই যে ডু এবং এর জেস এর ক্ষেত্রে কনজুগেশন কি হবে? সেমই হবে। ভিআর এর ক্ষেত্রে কি হবে? রাইজ। রাইজেন। রাইজেন হবে। ওকে। আর ইয়ার এর ক্ষেত্রে রাইস। রাইসড। জিজির ক্ষেত্রে রাইজেন। রাইজেন। রাইজেন হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটা? জি। জি। ওকে, বুঝতে পেরেছি আমরা। জি ম্যাম। আহ মূলত আমরা এই দুইটা নিয়ম শিখলেই আসলে হবে, আর এক্সট্রা ভাবে কোনো নিয়মের দরকার নেই। এরপরেও যদি আরেকটা জিনিস আমরা হয়তো বা দেখতে পারি, সেটা হচ্ছে কিছু ভার্ব আছে, হ্যাঁ, যেগুলো শেষে ওই যে জামেনের মতো মানে ALN থাকে। কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে শেষে, মানে মেইন ভার্বের শেষে ALN আছে। তো ওগুলোর ক্ষেত্রে আমরা কি করি, এটাকে বাদ দিই না, এনটাকে বাদ দিই, স্টুড মেলায় এনটাকে বাদ দিই। যেমন আমরা একটু ভার্বটা নিই। আচ্ছা, আমরা আরেকটা ভার্ব নিই, হ্যান্ডেল, আচরণ করা। আবার আঁকাআঁকি করাও হয় এটার মিনিং। তো আচরণ করা বা আঁকাআঁকি করা যেটাই হোক। তো হ্যান্ডেল নিলাম। আচ্ছা, জামেলটাই নেই, যেহেতু জামেলটা আমরা একটু আগে বললাম, জামেল, LN, জামেন। জামেন মানে হচ্ছে কালেক্ট করা বা সংগ্রহ করা। তো এই যে সংগ্রহ ভার্বটা করা। আছে, হ্যাঁ, এই ভার্বের ইন্ডুঙে দেখেন একটা কি আছে, এন আছে না, মানে আমরা তখন কাউন্ট করতেছি তিনটা, যে ALN থাকে। যদি কিছু ভার্ব আছে যেগুলোর ইন্ডুঙে ALN থাকে, মানে AN না থেকে ALN থাকে। তো এই সকল ভার্বের ক্ষেত্রে আমরা এই যে ডু এর ক্ষেত্রে, না, ইসের ক্ষেত্রে কখনো কখনো, ইসের ক্ষেত্রে কখনো কখনো এই যে এরকম হয়, যে জামেল, এরকম এরকম হয় না, এরকম হওয়ার কথা ছিল না, জামেল, এরকম হওয়ার হ্যাঁ। কথা ছিল না, এরকম জি, হওয়ার কথা yes. ছিল। বাট এরকম না হয়ে এই যে এটা, এই পাশের যে এটা, ওটা কি হয়ে যায়, জাম্প করে এই পাশে চলে যায়, মানে এই এটাই এই পাশে চলে যায়। মানে ইসের ক্ষেত্রে এটা এটা কি শুধু শুধুমাত্র, হ্যাঁ, শুধু ইসের আচ্ছা। ক্ষেত্রে এরকম হয়। মানে এটা হচ্ছে শুধুমাত্র ওই যে ALN দিয়ে যে সকল ভার্ব শেষ হয়, সেই সকল ভার্বের ক্ষেত্রে যখন আমরা ইসের ক্ষেত্রে কনজুগাসিয়নটা করি তখন শুধুমাত্র এরকম হয়। বুঝতে পেরেছেন? তো এটা এটা জাস্ট আপনি মাথায় রাখলেই হবে, মনে হয় না যেটা, তারপর লিখতে পারেন আপনারা। যদি কখনো আপনারা দেখেন, যেমন আরেকটা দেখি আমরা, এরকম একটা ভার্ব আছে যে ক্লিঙ্গেন। ঠিক আছে, ক্লিঙ্গেন। ক্লিঙ্গেন মানে হচ্ছে, আচ্ছা বানান ভুল করেছি, গে হবে এখানে। ক্লিঙ্গেন মানে হচ্ছে ঘন্টা বাজা। তো এই ভার্বের ক্ষেত্রে ওই যে ইসের ক্ষেত্রে তাহলে কি হবে বলতো, ইসের ক্ষেত্রে KLIN, গে, যে LA, এরকম হবে। বুঝছেন? ক্লিংলে, মানে ওই যে এই এটাকে জাম্প করে এই পাশে চলে যাবে। বাকি গেলার ক্ষেত্রে কিন্তু সেম হবে। যেমন ডু এর ক্ষেত্রে যদি আমি করি, তাহলে কিন্তু ওই যে INKAL, এটা তো তার ভার্ব স্টেম না, এখানকার ভার্ব স্টেম কি বলেন তো? এন। ক্লিঙ্গেল, লিঙ্গেল। ক্লিঙ্গেল এটার ভার্ব না, তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু এই যে এসটে বসাবেন। এগুলোতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এস এর ক্ষেত্রে কি হবে? ট্রিঙ্গেল। হুম, এই যে LGS, ক্লিং গেল, তার সাথে আমরা জাস্ট টে যুক্ত করব, হ্যাঁ। ভিআর এর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে পুরো পুরো যে রূপটা, মানে ইনফিনিটিভ রূপটা, সেটাই আমরা বসাবো। ইয়ার এর ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে জাস্ট টে, এই যে ক্লিং, ক্লিঙ্গেলড। লিঙ্গেন। ইয়া, আর জিজির ক্ষেত্রে লিঙ্গেন। ক্লিঙ্গেল। বুঝতে পেরেছেন? জাস্ট এটা এটা হচ্ছে ইসের ক্ষেত্রে চেঞ্জ হয়, মানে জাম্প করে আর কি। এই লিঙ্গেন একটা অর্থ কি জিনিসই ঘন্টা ব্যতিক্রম হয়। বাজানো নাকি? ঘন্টা বাজা, হ্যাঁ, ঘন্টা বাজা, এটার অর্থ হচ্ছে ঘন্টা বাজা। তাহলে আমরা জাস্ট দুইটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে, বুঝছেন? এটা জাস্ট ইসের ক্ষেত্রে চেঞ্জ, হালকা চেঞ্জ হচ্ছে, তাছাড়া কিন্তু এই চেঞ্জ আর হচ্ছে না। তাহলে আমরা কি ভার্ব কনজুগেশন নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে বলেন তো? ক্লাসটা কেমন মানে কেমন মনে হচ্ছে, যে ক্লাস করে কি আপনারা বুঝতেছেন ক্লাসটা? ভার্ব জি কনজুগেশন আপু, কি বুঝছি।
আজকে পর কি ভার্ব কনজুগেশন আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ না। একদম একদম পানির মতো সহজ সহজ। তার মতো না, আমাদের একটু জাস্ট বুঝতে হবে, বাসায় তো অবশ্যই একটু ইয়ে করতে হবে। আর ভাইয়া যেটা বললো রাইস মানে ভাত, তো রাইস মানে ভাত আমরা কি বলবো? আমি যদি বলি, আচ্ছা আমরা একটা সেন্টেন্স মেক করি, হ্যাঁ, যে আমি ভাত খাই। হুম, ইস আমি এসেন ভাত খাই। তাহলে এসেরাই। এসেন মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে, এসেন মানে খাওয়া, এটা ইরেগুলার ভার্ব, বাট ইসের ক্ষেত্রে কনজুগেশনটা রেগুলারের মতোই হবে। তাহলে বলুন তো ইসের ক্ষেত্রে কনজুগেশন কি হবে? ইস, এন বাদ দিয়ে এ যুক্ত এসে করবেন, এসে এসে এসে, এসে ইস এসে। আবার এখানে জে কেন হবে না? কারণ ডবল এস আছে, আর ডবল এস থাকলে উচ্চারণটা স্বর মতোই হবে, বুঝছেন? ডবল এস থাকলে উচ্চারণটা স্বর মতোই হবে, এই জন্য ইস এসে। আর আমি বলেছি ভাত, তাহলে ভাতের যেমন হচ্ছে রাইস, আরটা অবশ্যই বড় হাতের দিতে হবে কারণ এটা একটা নোমেন, বুঝছেন? আর যদি ভার্ব হতো তাহলে কিন্তু আমি কি করতাম, ছোট হাতের লিখতাম। তো এই যে ইস এসে রাইস, আমি ভাত খাই, এটা আলাদা জিনিস। দেখেন আমরা যদি একটু খেয়াল করি সাবজেক্ট কোথায় বসছে, প্রথম শুরুতে স্থানে প্রথম পজিশনে। ফার্স্টে সেকেন্ড পজিশনে কে আছে? বার ভার্ব 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 আছে। এবং হিয়ার ভার্ব কার সাপেক্ষে কনজুগেশন করেছি আমরা? কিসের সাবজেক্টে সাবজেক্ট। সাপেক্ষে? ইসের সাপেক্ষে, মানে সাবজেক্টের সাপেক্ষে কিন্তু করেছি। তো এই জিনিসটা কিন্তু বললে হবে না, বুঝতে পেরেছে? জি। জার্মানরা কি ম্যাম একটু গাউরা টাইপের? কেন? রাইস রাইসের উচ্চারণ ঠিক আছে কিন্তু ওরা বানানটা একটু চেঞ্জ ওদের করে মতো ওরা করে। ওদের মতো, মানে ওদের কাছে যেটা ওদের সুবিধা হয় সেরকম। ঠিক আছে, যেমন একটা ভার্ব আমরা দেখি, লেয়ানের, লেয়ানের মানে হচ্ছে শেখা, লেয়ানের মানে হচ্ছে শেখা। এখন আমি যদি বলি আমি জার্মান শিখি, জার্মানের জার্মান হচ্ছে ডয়েচ, জার্মানের জার্মান হচ্ছে ডয়েচ। তা ডয়েচ আমি যদি বলি আমি জার্মান শিখি, তাহলে আমরা কি বলবো বলেন তো? ইস ইস লেয়ানে ডয়েচ। লিয়ার্নে ডয়েচ, এটা কিন্তু লিয়ান। শিখবো আমরা, আমি জার্মান শিখি। আবার আমি যদি বলি যে উম, যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে নাফিসা আপু আছে, আচ্ছা আমি বলছি নাফিসা জার্মান শিখে। এখন আমি নাফিসা উল্লেখ না করে, আচ্ছা নাফিসাই উল্লেখ করবো যে নাফিসা জার্মান শেখে। এই জিনিসটা আপনাদের জানা দরকার, যে নাফিসা জার্মান শেখে। তাহলে এখানে ভার্ব কনজুগেশনটা কি হবে বলেন তো? Ich lerne Deutsch. চিন্তা করেন একটু। Nafisa না, lernt Deutsch. আমরা তো শিখলাম, ইসের ক্ষেত্রে শিখেছি, এর ক্ষেত্রে হ্যাঁ, শিখেছি, এর ক্ষেত্রে, ইয়ারের ক্ষেত্রে নাফিসা শিখেছি। মানে হচ্ছে সে। নাফিসের ক্ষেত্রে কি হবে? সে না, তার মানে কি আমরা জির লেয়ার্ন ক্ষেত্রে কি কনজুগেশন শিখছি? লিয়ানেট। টে টে, লিয়ান। টে লিয়ানেট কেন, লেয়ার্ন লেয়ান্ট, লেয়ার্ন এই যে ল্যান্ড লেয়ান্ট, টে যুক্ত লিয়ান্ট। হবে। তাহলে নাফিসা লেয়ান্ট ডয়েচ, ডজ Deutsch. ডয়েচ, ইয়া। এখন আমি যদি বলি যে অভ্র, অভ্র জার্মান শিখে, তাহলে কি হবে বলেন তো? Obro lernt Deutsch. এখানেও কিন্তু কি হবে, লেয়ান্টই হবে না? জি লিয়ান্ট। Ja, কারণ এখানে এই অভ্র একটা ছেলে, এবং ছেলের জন্য আমরা কি এর এর সাপেক্ষে কনজুগাসিয়ন করব, আর এর এর জন্য কনজুগাসিয়ন আমরা কি জানি, এন বাদ দিয়ে টে বসাবো। আবার নাফিসা একটা te মেয়ে, তাহলে আমরা মেয়ের ক্ষেত্রে কি জানি, এন বাদ দিয়ে টে বসাবো, Nafisa Obro. Wow. তাই না? আমাদের কি টপিকটা ক্লিয়ার হয়েছে? জি জি ম্যাম। আচ্ছা, আমরা তাহলে আজকে এতটুকুই রাখি, কি বলেন? মানে এই যে জি। সেন্টেন্স স্ট্রাকচারের যে ক্লাসটা, তাহলে আপনাদের হোমওয়ার্কটা একটু নিয়ে নেন। হোমওয়ার্কটা হচ্ছে ম্যাম আপনারা এখান থেকে 10টা, বেশি না, হ্যাঁ খুব বেশি পড়া আমি পড়াবো না, জাস্ট এখান থেকে 10টা ভার্ব নেবেন, এবং এই 10টা ভার্বকে আপনারা কনজুগেশন করবেন। 10টা, বেশি নাই, 10টা। এই 10টা ভার্বকে কনজুগেশন করবেন, সাথে বাংলা মিনিং সহ পড়বেন। এবং এগুলো অবশ্যই অবশ্যই, এই যে আমি যেটা দিছিলাম একটু আগে আপনাকে, আপনাদের কমেন্টে, ওটাকে চাইলে কপি করে রাখতে পারেন, কপি করে আপনারা টাইপ করতে পারেন। সব থেকে ভালো হয় খাতায় লেখা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, খাতায় লিখে জমা দিলেন। তো ওগুলো হচ্ছে লিখে, 10টা লিখে খাতায় লিখে সুন্দর করে গ্রুপে জমা দিবেন, আমি চেক করে দিব ইনশাআল্লাহ যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। আর নিয়ম কিন্তু সেম, মাথায় রাখবেন। যেমন এখানে টে আছে, তাহলে একটা এক্সট্রা এ যুক্ত করতে হবে। আবার এখানে দেখেন, এখানেও টে আছে, একটা এক্সট্রা এ যুক্ত করতে হবে। আর বাকি আবার বেস্ট টেলের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে জাস্ট হচ্ছে চেঞ্জ হবে। চাইলে কেউ বেশি করতে পারেন, আর যার একদম একটু আলসেমি লাগতেছে সে হচ্ছে 10টাই করবেন। আর কারো যদি মজা লাগে তাহলে সে আরো বেশি করতে পারেন, এখানে 50টা দেয়া আছে, বুঝছেন? জাস্ট 10টা করবেন, ঠিক আছে? আচ্ছা আপু, এ ওয়ানের জন্য 50টা করলে হবে? না, 50টা করলে তো অবশ্যই হবে না, আমাদের বই যখন পড়বো তখন আমাদের চলে আসবে আরো কিছু, বাট বেসিক হিসেবে এই কয়েকটা পড়লে আমাদের দেখবেন যে অনেক কিছু জানা হয়ে গেছে। এগুলাই দেখবেন A1 এর বইয়ে প্রথম দিকে এগুলাই থাকবে, আরো কিছু পড়তে হবে অবশ্যই, যখন লাগবে তখন আমি বলে দেব।
বই এ কিনবো মানে কোনটা? বই হচ্ছে নেটফ্লিক্স 9 এটা নিতে হবে। যদি আমাদের কাছে ভর্তি হন সেক্ষেত্রে বইটা আমরাই দিয়ে দিব। আর যদি সেলফ স্টাডি বা বাইরে থেকে কোথাও পড়তে চান তাহলে সেটা যদি কিনতে চান আপনারা অনলাইনে যে কোনো থেকে পেজ থেকে হয়তো বা পেয়ে যাবেন। ম্যাম, তো আপু আচ্ছা, বই দিবেন নাকি পিডিএফ? না না, বই দিব, বই। আচ্ছা, যদি আমরা একটু এই পিডিএফ এর একটু নিচে আসি, আমাদের এগুলো আছে, এগুলো এখন আপাতত আপনাদের দেখার দরকার নাই, কারণ বেশি প্রেসার নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট এখান থেকে যে কিভাবে তোমার নাম কি এগুলো জিজ্ঞাসা করবে, হাইস এগুলো টু চাইলে দেখতে পারেন, বাট দেখার আমার মনে হচ্ছে যে এখন দেখার দরকার নেই। যখন আমি পড়াবো তখন দেখবেন, ঠিক আছে? এখন যেহেতু আমরা এগুলোতে যাই নাই, আমরা জাস্ট হচ্ছে ভার্ব কনজুগাসিয়ন, রেগুলার ভার্বের ভার্ব কনজুগাসিয়ন, এরপর হচ্ছে জার্স স্ট্রাকচার মানে আউজাগে জার্স কিভাবে গঠন করব আমরা, আর পিয়ারজোনাল প্রোনোমেন এটা হচ্ছে নমিনাটিভ মানে হচ্ছে সাবজেক্টিভ রূপ যেটা, পিয়ারজোনাল প্রোনোমেন ইন নমিনাটিভ, এটার উপরে লিখে ফেলবেন এখানে এখানে যখন এটা নোট করবেন একটু উপরে এটা লিখবেন যে পিয়ারজোনাল প্রোনোমেন ইম নমিনাটিভ, এবং ব্রাকেটে লিখবেন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? জুবি অ্যাক্ট। জুব একট, দেখতে হবে না, জুব একট ফর্ম, এভাবে লিখে রাখবেন, তাহলে আপনার হচ্ছে পরবর্তীতে সুবিধা হবে। এটা তারপরে ম্যাম, এই টেবিলটা আঁকাবেন। বলেন। আপনার কি B2 শেষ? কে বলছেন? আমি। আচ্ছা, বিটু শেষ বলতে বিটুর কোর্স শেষ করেছি, এখন সিওন দেখতেছি, বাট বিটু তো পরীক্ষা ও দিই নাই, তো এটাকে আমরা মাই শেষ গডনেস। বলতে পারছি না। তো আমরা জার্মানিতে গিয়ে বিটু দেওয়ার ইচ্ছা আছে, বাট এখন ম্যাম ম্যাম আপাতত তো ভাবছি না। ম্যাম ভাবটা আরেকবার কমেন্টে দিয়ে দিলে ভালো হয়, কারণ আমি তো মিস করছি। আর ম্যাডাম আমি ও, ও, কিছুই বুঝি নাই। আচ্ছা আচ্ছা, কিছুই বোঝেন না মানে ক্লাসে ছিলেন নাকি ক্লাসে ছিলেন না বলে কিছু বোঝেন নাই? ম্যাম আমি প্রথম 10 মিনিট ছিলাম, তারপর ওই যে বের হয়ে মানে বের করে দিছে, তারপর আর ঢুকতেই পারিনি, আর কিছুই বুঝি ও নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা কি আরেকবার রিভিশন করব? ম্যাডাম রিভিশন করলে করলে ভালো তো হয়। অনেকটুকু হয়ে যা যায়। বলছে ম্যাম, ওই যে ভিডিও দেখে নিতে পারবো, সমস্যা নেই। ম্যাম রেকর্ডিংটা দেখতে, রেকর্ডেড ক্লাস পিডিএফটা আছে না, দেখলে, হ্যাঁ রেকর্ডিং মাস্ট থাকবে, রেকর্ডিংটা ওইটা মাস্ট দেখলে থাকবে। মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম ভাই যদি আপনি প্রশ্ন একটু থাকে তাহলে করতে পারবো না, মানে আরেকবার করলে ভালো করতে হয়। পারবেন না কেন? যখন আপনার প্রশ্ন থাকবে সাথে সাথে আপনি প্রশ্ন করবেন, গ্রুপ আছে আমাদের। আর এছাড়া ম্যাম এই যে আপনি ভার্বের ইগুলা, মানে শীটটা যেগুলা করতে বললেন 50টা, এগুলো তো পাইনি। এগুলো দিব তো, মানে আমি তো এখনো দিই নাই, মানে এই যে ক্লাসটা শেষ হবে না এরপরে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, গ্রুপ হ্যাঁ, এই থেকে পেয়ে রেকর্ডটা যাবেন। দেখলে আপনি বুঝতে পারবেন সব ডিটেলস। রেকর্ডিংটা দিয়ে দিন তাহলে বুঝবো। আচ্ছা ঠিক আছে ভাই, রেকর্ডার দিয়ে দিবনি। ম্যাম, আচ্ছা, আপনার একজন, মতো কিভাবে অ্যাডভান্স হওয়া যাবে, মানে এটা কিছু তো টিপস পড়তে পড়তেই যদি হবে, দিতেন। আমরা এ ওয়ান শেষ করব, এরপর এ2 শেষ করব, এরপর বি1 শেষ করব। সো একটা লেভেল শেষ হওয়ার পরে তো আমি তো মানে আর একদিনে প্রতিদিন এত কত দূর আসি ঘন্টা নাই। পড়তে হবে? এটা আপনি ভাইয়া কত ঘন্টা 2 ঘন্টা পড়ছেন? তো, 2 ঘন্টা তো সর্বনিম্ন করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু একটু ওয়েট করি, আমরা মানে এগুলো কথা আমরা রেকর্ডিং এর পরে বলতেছি। জাস্ট আমরা ওই যে একজন ওকে। ভাইয়া কোশ্চেন করেছিল যে আমাদের এক্সামটা কিরকম করে হবে, সেই ভাইয়াটা কি আছে? যেটা সবারই দরকার জানা, মেবি নেই। আচ্ছা, বলেন। এক্সাম আসলে এখন জানার দরকার নেই, তারপর যেহেতু জানতে চাচ্ছেন তাহলে আমরা হচ্ছে ফিস্ট দি স্ট্রাকচার der Einzelprüfung, যে আইনসপ্রুফিং এর গঠনটা কেমন হবে। সো এ1 পরীক্ষাতে নর্মালি হচ্ছে 4টা মডিউল থাকে, 4টা মডিউল বা টাইল যেটাই বলেন না কেন, 4টা অংশে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে হয়রেন পার্ট, হয়রেন মানে হচ্ছে লিসনিং, ঠিক আছে? হয়রেন মানে হচ্ছে লিসনিং মানে হচ্ছে শোনা, শোনা। হ্যাঁ শোনা, এরকম বানাটা। আর একটা থাকবে হচ্ছে লেজেন, লেজেন মানে হচ্ছে পড়া, মানে রিডিং পড়ে পড়া। অ্যান্সার করতে হবে আপনাকে, ইয়া। আর একটা হচ্ছে আচ্ছা। শ্রাইবেন, শ্রাইবেন মানে হচ্ছে লেখা, মানে আপনাকে লেখা। লেখা। লিখতে হবে। আহ, বানানটা লিখে দিই। আর একটা থাকবে এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বলা। জাপানের মতো ম্যাম, জাপানে এক্সাম আইএলস, দিছিলাম। আইএলস বলেন আর যেটাই বলেন সবকিছুতে যে 4টা মডিউলে থাকবে, ঠিক আছে? এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বলা। এখন এই যে 4টা মডিউল, এই 4টা মডিউলের জন্য আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে কোশ্চেন দিবে। আর এর ভিতরে এই 3টা পরীক্ষা হবে একদিনে। এই যে লিখে এগুলো রাইটিং এর রিটেনের ভিতর পড়ে, যে হয়রেন লেজেন শ্রাইবেন, আর এক্সপ্রেশনটা হবে আলাদা দিনে। এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বলা।
তো হয়রানে আপনার 20 মিনিট টাইম পাবেন, একটা অ্যানাউন্সমেন্ট বা শর্ট ডায়লগ থাকতে পারে, এবং এমসিকিউ টাইপ থাকবে, ট্রু ফলস থাকবে, মানে রিস্টিস ফালস, এগুলো শুনে শুনে আপনাকে অ্যান্সার করতে হবে। লেজেনেও সেম, পড়ে পড়ে, এটা তো শুনে শুনে অ্যান্সার করতে হবে, এখানে 25 মিনিট টাইম পাবেন লেজেনে, এটা হচ্ছে পড়ে পড়ে অ্যান্সার করতে হবে। আর শ্রাবণের ক্ষেত্রে ওই 20-25 মিনিট টাইম পাবেন, যেটাতে আপনাকে একটা মেইল লিখতে হবে 20 থেকে 30 ওয়ার্ডের, আর একটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, মানে শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানকে মানে গ্যাপটাকে পূরণ করতে হবে। ঠিক আছে। আর স্পিকিং এ আপনাকে সাধারণত 3টা টাইল থাকবে। একটা হচ্ছে প্রথমে ফার্স্ট এক্সপ্রেস দিতে হবে, যেটা আমরা আগামী ক্লাসে শিখবো, জিস ফার্স্ট বলে থাকি, নিজের পরিচয় দিতে হবে, যেটাতে ফুল মার্ক পাবেন কারণ এটা হুবহু কমন আসবে। এরপরে এটা হচ্ছে মুখস্থের মতো। একদম মুখস্থ মতো হুবহু কমন আসবে, জাস্ট আপনি বলবেন ওখানে, হ্যাঁ, এটা আমরা আগে থেকে শিখাই দেবো। এরপর হচ্ছে থাকবে স্টাইল সয়, থাকবে ফ্রাগে এবং আনভোটেন, ফ্রাগেন এবং আনভোটেন, অর্থাৎ পার্টনারকে আপনাকে প্রশ্ন করতে হবে, পার্টনার আবার আপনাকে প্রশ্ন করবে, মানে আপনি প্রশ্ন করবেন, পার্টনার আপনাকে প্রশ্ন করবে। এরপর হচ্ছে আপু টাইল আপু ড্রাই। আপু এটা কি ইয়েস নো ইয়া ইয়া ইয়েস এবং নো ইয়ের মতো, যে উত্তর দিয়ে ইয়া, প্রশ্ন করবে না শুধু না, উত্তর? ওরকম না, আপনি ফ্রাগেনও করতে পারেন, WH কোশ্চিন দিয়েও করতে পারেন, আবার ইয়া ইয়া নাইন দিয়েও করতে পারেন, মানে ইয়েস নো দিয়েও করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। বাট আপনি যদি 2টা কোশ্চিন করতে হবে, 2টা কোশ্চিন আপনাকে 2ভাবে করবেন, এটা ভালো হয়। এরপর হচ্ছে আর ম্যাডাম, টাইল ড্রাই, 2টা কোশ্চিন আপনি করবেন, আপনাকেও কিন্তু 2টা কোশ্চিনের অ্যান্সার দিতে হবে, মানে আপনার পার্টনার যে আপনাকে প্রশ্ন করবে সেটার অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে, আবার আপনার কিন্তু 2টা প্রশ্ন করতে হবে, মানে আপনাকেও করতে হবে, আবার সেও আপনাকে দিবে, এরকম প্রশ্ন। B1-এও কি এরকম স্পিকিং এ মুখস্থ মতো হবে? না না, বি 1-এ তো মুখস্থ করে কিছু হবে না, বি 1-এ আপনাকে গেম আঞ্জাম করতে হবে পার্টনারের সাথে, এরপর আপনার প্রেজেন্টেশন দিতে হবে একটা 4 মিনিট, এরপর হচ্ছে আপনাকে ওই প্রেজেন্টেশনের উপর থেকে, মানে আপনার পার্টনার একটা প্রেজেন্টেশন দিছে, ওই প্রেজেন্টেশনের উপর থেকে আপনাকে ইনস্ট্যান্ট, মানে ওখানে মানে বসে বসেই আপনাকে সেই প্রশ্নের উপর একটা প্রশ্ন মেক করতে হবে, মানে ও যে ও একটা মাই থিমা গড! প্রেজেন্টেশন দিল তার উপরে একটা প্রশ্ন মেক করতে হবে, এবং আপনি যখন বলবেন সেম ভাবে আপনার পার্টনারও একটা প্রশ্ন ইনস্ট্যান্ট আপনাকে করবে, আপনাকে ওখানেই অ্যান্সার করতে হবে, মানে আমি এখানে দেখার ফেল। কোনো সুযোগ নেই। আরে, তখন তো আপনারা জানবেন তাই না, এখনকার মতো তো থাকবেন না, তখন তো আপনারা আমি জানবেন না। আমি মনে করি যে যে প্রেজেন্টেশন দিব ওনার সুবিধা একটু বেশি। প্রেজেন্টেশন তো দুইজনকেই দিতে হবে, আপনাকেও দিতে হবে, ওকেও দিতে হবে। প্রথমে ও দিচ্ছে, ওকে আপনি প্রশ্ন করলেন, ও অ্যান্সার দিল, তার মানে ওর টাইল কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন আপনি যখন দিবেন তখন কিন্তু ও আবার আপনাকে প্রশ্ন করবে, দেন আপনাকে আবার অ্যান্সার করতে হবে, আবার ও টিচারও বল- আপনাকে প্রশ্ন করবে, এবং ও বলতে কি টিচারকেও আপনার অ্যান্সার দিতে হবে। আরেকজন ছাত্র নাকি টিচার? না, ছাত্র ছাত্র, মানে আমরা দুইজন থাকবেন, বেআইনসে পার্টনার থাকবে 2জন, মানে আপনি একজন আর একজন থাকবে সাথে, আর আর ম্যাম টিচার থাকবে 2জন, এই আইএনসে আইনসে মনে থাকবে হয় 4 জন। 4জন। হ্যাঁ, আইএনসে থাকবে 4জন, মানে আপনি একজনকে প্রশ্ন করবেন, সে অন্যজনকে প্রশ্ন করবে, সে অন্যজনকে প্রশ্ন করবে, আবার সে আবার আপনাকে প্রশ্ন করবে, মানে রাউন্ড হয়ে ঘুরবে A1-এ, হ্যাঁ হ্যাঁ। বাট বি 1-এর আচ্ছা, ক্ষেত্রে কিন্তু 2জন থাকে। আর পার্টনার কে হচ্ছে, পার্টনার কে থাকবে এটা কি আগে থেকে জানা যাবে কোনোভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জানা যায় তো। আমাদের হচ্ছে 7 দিন আগে জানতে পারবেন, 7 দিন বা 3 দিন, যে ডিপেন্ড করে গুয়েথের উপরে যে ওরা কবে পাবলিশ করবে। বাট যাক, পার্টনার খুঁজতে হবে আপনাকে, কেননা আপনি তো আর জানবেন না যে এইটাকে রুল নাম্বারটা দেয়া থাকে। তো আমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে যদি একটু খোঁজ করেন, যদি সে গ্রুপে যুক্ত থাকে তাহলে রেসপন্স করলে তাকে খুঁজে পাবেন, বা গুয়েথের যে পেজ আছে ওখানে অনেক সময় পোস্ট করলে পাওয়া যায়। ওহ, তাইলে এইভাবেই পার্টনারের আসলে সাথে পরীক্ষাটা হয়। অবশ্য আচ্ছা ফাঁস করতে আপু, হবে। আমার একটা প্রশ্ন ছিল যে হোরেন লেজেন্ড স্ক্রাইবেন এগুলোর পরে কি মানে কোনো গ্যাপ থাকে না, একটা না চলে? টানা এই 3টা পরীক্ষা হবে টানা, মানে প্রথমে হয়রান হচ্ছে, তারপরে হচ্ছে লেজেন্ড দিবে, এরপর হচ্ছে সায়াবেন দিবে, মানে একটু হয়তো বা পাঁচ তিনোটা ছয় কি? মিনিটের একটু গ্যাপ হবে, মানে একসাথে ঢুকবেন তো একসাথে, মানে এক রুমেই পরীক্ষা হচ্ছে। তো হয়রান শেষ হওয়ার পরে হয়তো একটু গ্যাপ দিল আপনাদেরকে 5 মিনিট, মানে ওই যে খাতা উঠাইতে এবং দিতে যতটা, এবং এই লেজেন্ড কিভাবে জি। অ্যান্সার করবে সেটা তো ওরা আপনাকে আবার বলেও দিবে, তো ওইটাতে একটা গ্যাপ পাবেন, এইটাই আর কিছু না। পরীক্ষায় ম্যাডাম পেপারে হবে? হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে কোশ্চিন পেপার দিবে আপনাকে, একটা অ্যান্সার শিট দিবে আর একটা আচ্ছা কোশ্চেন আপু, দিবে, বাট কোনোটাই আপনি বাইরে নিয়ে আসতে পারবেন না, এবং একটা পেন দিবে আপনাকে, কলম দিবে, এবং এক বোতল পানি দিবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আপু, যে আচ্ছা, স্ক্রাইবেনের যে 30 ওয়ার্ডের একটা ইয়ে লিখতে হবে লেটার, ওইটা কি ইমেইল, হ্যাঁ, 30 ওয়ার্ডের 20 থেকে 30। বেশি কম হলে কি কোনো নাম্বার উপর ইফেক্ট পড়বে কিনা? 20-এর কম কম বেশি হলে? হওয়া যাবে না, প্রথমত 20-এর কম হওয়া যাবে না, দ্বিতীয়ত হচ্ছে বেশি হলে সমস্যা নাই, বাট বেশি হলে তো আপনার ভুল করার চান্সও বেশি, তখন মার্ক ওইভাবে কেটে যায়।
থেকে বাট 30 ওয়াট তো কম না, খুবই হচ্ছে। কম। যদি ওই না না মিলাতে, জি 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 বুঝছি। 30 ওয়াট তো কম, এবং ওইটাই খুবই সহজ। কারণ ওরা আপনাকে ধরেন বলেই দিবে যে আপনার বন্ধু অসুস্থ, আপনি তাকে দেখতে যাবেন, এখন আপনি বলুন আপনি কি নিয়ে যাবেন, আর হচ্ছে যে আপনি কখন যাবেন। ওখানে আপনার তিনটা প্রশ্ন দিয়ে দিছে। জাস্ট আপনি যদি বাংলাটা পারেন তাহলে ওই অনুযায়ী আপনি অ্যান্সারটা করবেন, যে আমার প্রশ্ন বন্ধু কি অসুস্থ দিয়ে আমি দেয়? এই জন্য গেছি। হ্যাঁ, প্রশ্ন দিবে, মানে প্রশ্ন করবে আপনাকে, ওখানে প্রশ্ন করা থাকবে যে এই প্রশ্ন। তখন আপনি কিন্তু ওখানে ইজিলি অ্যান্সার করতে পারবেন যে এটা তো তাহলে আমাকে তো বলেই দিছে। তাহলে সমস্যা নাই। সমস্যা হবে না যদি কেউ প্রপারলি A1টা শিখতে ইন্সপিরেশনও পারেন তাহলে। ইন্সপিরেশনও জি জি ইন্সপিরেশনও কোনো সমস্যা হবে না, এটা তো যেমন মুখস্থ আমরা একটা মুখস্থ মডেল শুধু টেস্ট শেষে আপনাদেরকে একটু। দেখাই, হ্যাঁ এটা একটা মডেল টেস্ট, যদিও এগুলো হচ্ছে এক্সাম প্রিপারেশন, বাট আপনাদের কিউরিসিটি অনেক বেশি, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হরেন, এটা মেবি এক্সপ্রেশন। হুম, টুক এই যে দেখেন এটা হচ্ছে সাইবেন, এই যে দেখেন। তো এখানে বলেছে যে জি মোয়েস্টেন ইম আউগুস্ট ড্রেসডেন বেজুখেন, যে আপনি চান আগস্টে ড্রেসডেনে ভিজিট করতে। তো সাইবেন যে আন দি টুরিস্টেন ইনফরমাসিয়ন, মানে টুরিস্টেন ইনফরমাসিয়নে আপনি একটা লিখুন। মানে সেখানে আপনাকে কি করতে বলছে, লিখতে বলছে। এবং এখানে আপনাকে বলেই দিচ্ছে যে ভারুম সাইবেনজি, আপনি কেন লিখছেন সেটা আপনাকে বলতে হবে। দেন আপনাকে বলতেছে যে ইনফরমাসিয়নেন উইবার ফিল্ম মুজেন উনজো ভাইটার কুল জব প্রোগ্রাম ওভার সাইট লিখে দিয়েছে, যে ইনফরমেশন নিতে হবে কি কি সম্পর্কে, ফিল্ম সম্পর্কে, মিউজিয়াম সম্পর্কে, উনজো ভাইটা মানে হচ্ছে ইত্যাদি। তো এটা সম্পর্কে আপনি কি নিন, ইনফরমেশন নিন। আচ্ছা, তথ্য তাদের থেকে চান এরকম কিছু। আর একটা হচ্ছে হোটেল অ্যাড্রেস, তার মানে হোটেল অ্যাড্রেস সম্পর্কে আপনি জিজ্ঞাসা করতে পারেন, একটা প্রশ্ন করবেন, এই যে হোটেল অ্যাড্রেসটা কোথায়, আপনি অ্যাড্রেসটা দেন। তাহলে আপনি কি করলেন, যেহেতু এটা একটা ফর্মাল মেইল, তো শুরুটা আমরা করবো জিয়া গিয়াতে দামিনুন হ্যারেন। তাহলে প্রথমেই ভারুম সাহেবেন, যে আপনি কেন লিখছেন, এখানে কিন্তু অ্যান্সার আছে, কারণ আপনি কেন লিখছেন, আপনি যেতে চান তাই না, আপনি যেতে চান তাই না, দেখেন তো এটা লেখা আছে না। তাহলে আপনি সুন্দর জি করে জি লিখবেন যে Ich möchte im August Dresden besuchen. Ich schreibe, Informationen über Kulturprogramm zu bekommen. দেন আপনি বললেন যে এটার প্রশ্ন করলেন যে gibt es Filme oder Museen? Können Sie mir bitte Hoteladressen schicken? আপনি কি আমাকে হোটেল অ্যাড্রেসটা দিতে পারেন? Vielen Dank. দেন আপনি মিড ফ্রেন্ডলিসেন করেছেন, আপনার নাম লিখে দিলেন, শেষ। মানে এখানকার প্রশ্নেরই জাস্ট অ্যান্সারটা লিখবেন। আহামরি কঠিন কিছু না, আমাদের জাস্ট হচ্ছে জানতে হবে, সেন্টেন্স গঠনটা জানতে হবে। বুঝতে পেরেছেন? জি এগুলো এগুলো নিয়ে সমস্যা হবে না, A1 ভালোভাবে যদি শেষ করতে পারেন এগুলো কোনো ব্যাপারই না। ভাত ঠিক আছে তাহলে ক্লাস তাহলে আমরা এখানে শেষ করি, হ্যাঁ। আপু, আপনি পরীক্ষা কি বাংলাদেশে দিছিলেন নাকি অন্য জায়গায়? না, আমি সব পরীক্ষা হচ্ছে বাংলাদেশে দিয়েছি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে রেকর্ডিংটা অফ করি, দেন কথা বলি। এম কি A1 A2